Hello everyone, welcome to season 2, episode 4 of Abroad Maths podcast. আজকে আমাদের সাথে খুবই একজন স্পেশাল একজন গেস্ট আছেন। যারা বাংলাদেশে যেসব স্টুডেন্ট কানাডায় পড়তে চায় তাদের একটা মোস্ট ফেভারিট ডেস্টিনেশনের একটা হলো মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড। অ্যান্ড আজকে আমাদের সাথে আছে মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড থেকে রাফিদ হাসান। তো আমি আমাদের গেস্ট রাফিদ হাসানকেই প্রথমেই অনুরোধ করব যেন তার পরিচয়টুকু দিয়ে নেয়। আজকে তার সাথে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, আমাদের মানি নিয়ে কথা বলবো, ক্যানাডা নিয়ে কথা বলবো, অ্যান্ড বিশেষ করে নিউ ফাউন্ডল্যান্ড নিয়ে কথা বলবো। তো আমি রাফিদকে রিকোয়েস্ট করব তার পরিচয়টা আমাদের অডিয়েন্সকে দিয়ে দিতে। Thank you so much, Dehan. So I'm Rafid. I completed my SSC from Ideal School and College on 2019 and HSC from Adamji Cantonment College on 2021. And I came here in Canada on September 15th as a student of a Bachelor's of Science. That's pretty much of it. Short introduction. ওকে, তো রাফিদ, আমরা কি আমাদের পডকাস্টে একদম সরাসরি চলে যাই? আমাদের আজকের পডকাস্টটা আসলে যে জিনিসটা নিয়ে, তো আসলে আজকের পডকাস্টটা একটু স্পেশাল, কারণ সবাই জানতে চায় মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড নিয়ে, সবাই জানতে চায় কানাডার এই বিশেষ ইউনিভার্সিটিটা নিয়ে। তো আমি একদম প্রথমেই তোমাকে যে জিনিসটা দিয়ে শুরু করব যে হোয়াই কানাডা এন্ড হোয়াই মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড। Okay, so that's a pretty general question in general, like কেন কানাডা, কেন মেমোরিয়াল ইউনিভার্সিটি। সো এটার জন্য আমি একটু আমার মানে পিছের দিকে চলে যাই, যে যখন আমি ডিসিশনটা নিই যে ওয়াই আই গানা স্টাডি অ্যাব্রড এন্ড স্টাফস লাইক দ্যাট। সো ইট ওয়াজ দ্য মিডল অফ কোভিড, যখন সবাই মোটামুটি আমাদের মানে আমরা যারা 2021 এইচএসসি আছে, 2020 এইচএসসি আছে, এবং দেন হলো গিয়ে যারা সামনের যারা এইচএসসি দিচ্ছে, সবার মধ্যেই তখন ওই যে কোভিড এর কারণে একটা ব্রেক পড়াতে সবাই চিন্তা করা শুরু করে যে আমরা পড়ালেখা শেষ করে কি করব, হোয়াট উই গনা ডু, রাইট? অপরচুনিটিস কি আছে। সো ইয়া, লাইক আদার পিপল, আমারও কিন্তু মানে এরকম অ্যাম্বিশন, লাইক এইম ছিল না যে লাইক ব্যাচেলার্স এ বাইরে আসবো বা স্টাফস লাইক দ্যাট। বাট হ্যাঁ, যখন তুমি ওই যে একটা পুরো একদম আইসোলেটেড একটা ব্রেক পাও, দেন ইউ গট টু থিঙ্ক আ লট অফ থিংস, রাইট? তখন হলো গিয়ে আমরা মানে আস্তে ধীরে করে আমি চিন্তা করা শুরু করি যে কোন কান্ট্রিতে ভালো এডুকেশন আছে। দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, যে ভালো এডুকেশন এন্ড দেন জব প্রসপেক্টস কোথায় বেটার আছে, আমার সাবজেক্টে আমি কোথায় ভালো করতে পারবো, এই অপরচুনিটিস গুলা কোথায়। এবং টু বি ভেরি অনেস্ট ব্রাদার, আমরা সবাই এভাবেই চিন্তা করি। দিস ইজ আ ভেরি জেনারিক মানে থিঙ্কিং, যে তুমি হলো গিয়ে এমন একটা জায়গায় পড়তে চাও অবভিয়াসলি যেখানে তুমি তোমার ক্যারিয়ারটাকে অনেক দূর টেনে নিয়ে যেতে পারবা। যে মানে নো ওয়ান ওয়ান ডু দে, যে তুমি মনে করো সাপোজ আইটি ডিগ্রি কমপ্লিট করে তুমি বিজনেস করতে চাও না, রাইট? অনেকে হতে পারে, লাইক মানুষের ডিফারেন্ট ফিলোসফি, ডিফারেন্ট আইডিয়াস থাকতে পারে, দ্যাটস টোটালি রাইট, অ্যাকসেপ্টেবল। বাট আমার পার্সপেক্টিভে জিনিসটা এরকম যে আমার জন্য যেটা ছিল যে আমি এমন সাবজেক্টই পড়তে চাই যেটাতে হলো গিয়ে আমি আমার ক্যারিয়ার ওইখানে হলো গিয়ে এলংগেট করতে পারবো, সামনে নিয়ে যেতে পারবো। ওখান থেকেই হলো গিয়ে আমার কাছে অনেকগুলো অপশনস আসে। অ্যান্ড যেহেতু ওটা মিডল অফ কোভিড, লাইক 31st ডিসেম্বর জানুয়ারি ছিল 2021 এর। সো আমার হাতে খুব একটা বেশি টাইম ছিল না টু প্রিপেয়ার ফর স্যাট অ্যান্ড স্টাফস লাইক দ্যাট। সো প্রথমেই যেটা সবার মানে অনেক বড় পোর্শনের একটা চিন্তা থাকে ইউএসএ, বিকজ ওরা ভালো স্কলারশিপস দেয়। আমার ওই আইডিয়াটা তখনই বাদ হয়ে যায় যে লাইক আমি যদি ইউএসএ তে অ্যাপ্লাই করি অবভিয়াসলি ইটস গোনা বি টাফ, বাট আমার হাতে তখন টাইম ছিল না। নাম্বার ওয়ান, টাইম ছিল না বলতে হবে কারণ সামনে এইচএসসি ছিল, উই ডিডন্ট নো যে কখন এইচএসসিটা হবে, রাইট? এত আনসার্টেন একটা বিষয়, সো আই কুডন্ট প্ল্যান। তখন অনেক আনসার্টেন ছিল এই সময়টা। এক্স্যাক্টলি, তখন এত আনসার্টেন একটা অবস্থা ছিল যে আমি তখন চিন্তা করছি ওকে, মানে লেটস গেট রিড অফ ইউএস, ঠিক আছে? ইফ আই এম গোনা অ্যাপ্লাই টু স্কলারশিপস, আই উইল অ্যাপ্লাই টু স্কলারশিপস অন দ্য আদার কান্ট্রিজ বাট নট ইন ইউএস, বিকজ অবভিয়াসলি ইউএস এর অ্যাপ্লিকেশনটা অনেক হলিস্টিক,
অনেক ডিফারেন্ট অ্যান্ড like it's gonna be a totally different path, right? অনেক হ্যাঁ, কিছু জিরো বাকি থেকে সব দেশ থেকে একটু ডিফারেন্ট ইউএস এর একটু জন্য। ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, একটু এফোর্ট বেশি দিতে হয় এন্ড স্টাফস লাইক দ্যাট ওগুলো। দেন আই থট যে নেক্সট কোন কান্ট্রি আসে, এন্ড দেন ইট ওয়াজ অলরেডি কানাডা, রাইট? সো জাস্ট টু লেট পিপল নো যে কানাডাতে স্কলারশিপ, মানে যারাই বলে যে খুব স্কলারশিপ দেয়, ঠিক আছে, দেয় না। ঠিক আছে, এখন দেয় না বললে এটা ভুল হবে, বিকজ দুইটা ইউনিভার্সিটিতে খুব বড় বড় স্কলারশিপ দেওয়া হয়, যেটা হলো ইউএফটি তে আর ইউবিসি তে, রাইট? তাও সেটা খুবই হাতে গোনা মানুষকে, লাইক বাংলাদেশ থেকে 2-3 জন পায়। দেন ইউ গট টু হ্যাভ আ ভেরি স্ট্রং প্রোফাইল ফর দ্যাট, রাইট? সো আমি তখন হলো গিয়ে অন্যান্য এন্ট্রান্স স্কলারশিপ গুলো দেখা শুরু করেছিলাম, যে লাইক এছাড়া কোথায় আর অ্যাফোর্ডেবল আছে এবং ভালো ইউনিভার্সিটি আছে। I'll be pretty honest with you. Like Memorial was not on the top of list, obviously, right? But it was in the list. It was in the list, like within my 5 choices. But then I mean, হঠাৎ একটা টাইম আসলো যখন এই অ্যানাউন্সমেন্টটা আসলো যে মেমোরিয়াল ইউনিভার্সিটি উইল ইনক্রিজ দেয়ার টিউশন ফিজ ফ্রম হ্যাঁ, $11,000 to $20,000. Then I তখন তো thought, একটা সময় ছিল যখন মেমোরিয়ালের টিউশন ফি অনেক কম ছিল, আর yes, এর পাশাপাশি ওরা স্কলারশিপও দিত। yes, yes. So one part of that যে 11 মানে $11,000 is like the cheapest one that you can have in Canada. গত 9 বছরে ওরা টিউশন ফি বাড়ায় নাই, লাইক যতটুকু আমি জানি $11,000 for bachelor's is really good, right? হ্যাঁ, হ্যাঁ, এজন্যই স্টুডেন্টরা হলো অলওয়েজ মেমোরিয়ালকে ওদের লিস্টে রাখতো, যে এটাতে আমরা চেষ্টা করবো, অ্যাপ্লিকেশন করবো। এটা একটা অপশন থাকবে, রাইট? অলওয়েজ এটা একটা অপশন থাকে। আর আদার দ্যান দ্যাট হলো গিয়ে তোমার মনে করো যে আমার আরো কিছু ইউনিভার্সিটিজ লিস্টে ছিল, লাইক ক্যালগারি, ডালহাউসি, এরকম কিছু আরো ইউনিভার্সিটিজ লিস্টে ছিল। বাট যখন আমি এই অ্যানাউন্সমেন্টটা পেলাম যে লাইক মেমোরিয়াল ইজ গোনা increase their tuition fees, then I got, oh my god, now what I gonna do? Should I go for some university যেখানে হলো গিয়ে 26,000 CADs tuition fees থাকবে and scholarship, আমি entrance পেলেও like it won't be that much of a money saving option for me, or should I just go with something like Memorial যেখানে আমি like 55,000-56,000 ক্যাডে টিউশন ফিজে পুরা গ্রাজুয়েশন করতে পারতেছি? আমি টোটালের কথা বলতেছি, লাইক 11,000, 44-45,000 এর মধ্যে। তো বিকজ কানাডাতে তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট থিঙ্কিংটা থাকবে হলো কি ফিনান্সিয়াল, রাইট? ফিনান্সিয়াল একটা বড় জিনিস এখানে, সবাই ফাইন্যান্সের কথাটা চিন্তা করে, বিকজ কানাডা ইজ টু এক্সপেন্সিভ অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ইউনিভার্সিটির কোয়ালিটিজ সবগুলা মনে করো যে লাইক 19-20 আদার দেন দ্য টপ 5, যে টপ 5 আমাদের এখানে আছে ইউএফটি, ইউবিসি, ম্যাকগিল এন্ড স্টাফস লাইক দ্যাট। সো বাকিদের তোমার এডুকেশন কোয়ালিটি মোটামুটি একই রকম কাছাকাছি, আমি বলবো না যে একদম হুবহু, ইট ডিপেন্ডস ফ্রম কোর্স টু কোর্স, যে কোন কোর্সে কোন ফ্যাকাল্টি কিরকম। হ্যাঁ, তো এটা খুব ম্যাটার করে এই ক্ষেত্রে। এন্ড আই থট যে দেন আমি চিন্তা করলাম যে ওকে, কানাডা তাহলে যদি আমি চুজ করতে হয়, আই অবভিয়াসলি স্যাট উইথ মাই ফ্যামিলি অ্যান্ড সবার সাথে কথা বললাম যে ওকে কি করা উচিত। ওরা আমার উপর ছেড়ে দিচ্ছে যে লাইক তুমি কি করতে চাও, তো এটা তোমার ডিসিশন, তুমি যদি চাও তুমি ক্যালগারি যেতে পারো, তুমি ডালাস, তোমার যেখানে ইচ্ছা, ঠিক আছে। বাট দেন আই থট ওকে না, লেটস থিঙ্ক আ বিট মোর, হ্যাঁ, যে হোয়াট এলস ক্যান আই ডু। অ্যান্ড দেন আমি তখন চিন্তা করলাম ওকে, সো আই শুড অ্যাপ্লাই টু মেমোরিয়াল। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, এখানে কানাডার ইউনিভার্সিটি গুলোতে চান্স পেতে খুব একটা মানে টাফ হয় না, লাইক চান্স পাওয়া ইজ ইজি, রাইট? বিকজ দে ডোন্ট গিভ স্কলারশিপ ফর শিওর। তুমি যদি এনসিডিবি ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকো, তোমার এসএসসি এইচএসসি তে 5 থাকলে এন্ড আইএলস এ ওভারঅল 6, নো ব্যান্ড লেস দ্যান 6 থাকলে তুমি আরামসে যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, রাইট? এটা কোনো ম্যাটারই না, চান্স পাওয়া কোনো ম্যাটার না। বাট দ্য মেইন প্রবলেম কামস ইন ভিসা, রাইট? তো আমরা ওগুলোতে পরেই আসবো। বাট দেন এগেইন তখন আমি চিন্তা করলাম ওকে, আমি কানাডার মেমোরিয়ালকে অপশনে রাখি, এন্ড আদার দেন দ্যাট আমি হলো গিয়ে ডিফারেন্ট স্কলারশিপস এন্ড ওগুলাতে অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি আমি অ্যাপ্লাই করি, যার মধ্যে আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামে অ্যাপ্লাই করি ফর হাঙ্গেরি। দেন আমি অস্ট্রেলিয়াতে 2টো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি। I prepared myself to apply in Italy as well.
যে লাইক দ্যাটস দ্য লাস্ট ব্যাকআপ। সো আই হ্যাড অপশন, মানে তুমি তোমার পুরোপুরি সব ব্যাকআপ নিয়ে তারপরে হলো গিয়ে তুমি অ্যাপ্লিকেশনের জন্য একদম মাঠে নেমে গিয়েছিলা। ইয়া ইয়া দ্যাটস ট্রু, বিকজ আমি একটা ডিসিশন আমার ফ্যামিলি থেকে এবং আমরা নিয়েছিলাম যে আই ওয়ন্ট সিট ফর এনি অ্যাডমিশন টেস্ট ইন বাংলাদেশ, এবং আমি কোনো অ্যাডমিশন টেস্ট দেইনি। সো তখন আমার হাতে একটাই অপশন ছিল, আমার যে কোনো ভাবে যাইতে হবে বাইরে, অবভিয়াসলি। এটা আসলে মানে অনেক স্ট্রং একটা ডিসিশন, মানে যখন এই ডিসিশনটা নেওয়া হয় যে বাংলাদেশে কোথাও আমরা অ্যাডমিশন টেস্ট দিব না, তখন আর কোনো ওয়ে খোলা থাকে না, মানে বা পরের বছর চলে যায়, একটা ইয়ার গ্যাপ পড়ে যায়। সেটাই। সো অন দ্যাট নোট, তোমার মনে করো যে আমি তখন চিন্তা করি আস্তে আস্তে যে ওকে, লেটস ডু ইট। আমি যখন আমাদের এইচএসসি শেষ হলো, এর পরই আমাদের অ্যাকচুয়ালি এইচএসসির আগের দিয়ে আমার হাঙ্গেরির অ্যাপ্লিকেশনটা করতে হয়। সো ইট ওয়াজ রিয়েলি রাফ, লাইক অনেক দ্রুত করা লাগছে, অনেক রাশ ছিল। দেন ক্যানাডার অ্যাপ্লিকেশনটা আমি আমাদের এইচএসসি শেষ হওয়ার সাথে সাথেই করে ফেলি। And that's how this started, right? That's how I got to choose Canada. And last হলো গিয়ে Canada যখন ভিসা আসে, তখন I thought, okay, let's go there. And that's how I chose Canada. And that's why Memorial, because of its affordable tuitions. And যখন আমি আসি তখন আমি সামারের স্টুডেন্ট ছিলাম, দ্যাটস ওয়াই আমার টিউশন ফিস ইনক্রিজ হয় নাই, আমার নতুন টিউশন ফি স্ট্রাকচারে পড়া লাগে নাই। সো দ্যাট ওয়াজ আ গুড ডিল ফর মি। হ্যাঁ, তুমি আমি মনে করি তুমি আসলে অনেক লাকি ছিলে, কারণ তুমি শেষ ব্যাচ মেমোরিয়াল ইউনিভার্সিটির, যে কিনা ওদের যে লো টিউশন ফি যেটা ছিল ওই স্ট্রাকচারে তুমি যেতে পেরেছো। তোমার পরের সবগুলো ব্যাচেই তো নতুন স্ট্রাকচারে যে টিউশন ফি ওটাতে আসতে হয়েছে, রাইট? ইয়েস। আচ্ছা রাফি, তুমি হলো গিয়ে আবার মেমোরিয়ালের স্কলারশিপ নিয়েও বলতেছিলে, তো আমরা কি এটা নিয়ে আরেকটু জানতে চাচ্ছি, আসলে মেমোরিয়ালের স্কলারশিপের প্রসেসটা কি, ওরা কিভাবে আর কি স্কলারশিপটা দেয়, আর ওদের স্কলারশিপটা কি আসলে এন্ট্রান্সেই থাকে নাকি 4 বছর ধরেই চলতে থাকে? ওকে, জাস্ট গিভ মি আ মিনিট, আমি তোমার লাইভটা শেয়ার করে দেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ইয়েপ, জাস্ট গিভ মি আ মোমেন্ট। যারা হলো গিয়ে আমাদের আজকের পডকাস্টটা দেখছেন, আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে, আমরা আজকে অনেক কোয়েশ্চেন পেয়েছি আমাদের এই পডকাস্টটা নিয়ে বিশেষ করে, তো আপনাদের যদি এর বাইরে আরো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হলো কমেন্টে জানিয়ে দিতে পারেন আমাদেরকে, আমরা ওই কোয়েশ্চেন গুলো হলো পডকাস্টের শেষে নিয়ে নেব। হ্যাঁ রাফি। তো আমাদের মেমোরিয়ালে এন্ট্রান্স স্কলারশিপ আছে, which is around like আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই, বাট একটা সার্টেন অ্যামাউন্ট অফ দেওয়া হয়, যেটা 3,000 to 5,000 সামথিং লাইক দ্যাট, দ্যাটস এন্ট্রান্স স্কলারশিপ। এবং এটা ওয়ান টাইম হয়ে থাকে। এটা সাধারণত এটা কখনোই হলো গিয়ে ফর দ্য 4 ইয়ার্স থাকে না, এটা শুধুমাত্র তুমি এন্ট্রান্সে যখন আসবে। এবং কানাডার বাকি সব ইউনিভার্সিটি গুলো এরকমই, লাইক তোমাকে হয়তো ম্যাক্সিমাম অফ 10,000 CAD এন্ট্রান্স স্কলারশিপ দিবে, বা 12,000, সামটাইমস 15, বাট দ্যাটস এন্ট্রান্স স্কলারশিপ গুলো ওয়ান টাইম হয়ে থাকে মোস্ট অফ দ্য কেসেসে। কিছু ভ্যারিয়েশন কেসেসে থাকে যে লাইক তোমার হলো গিয়ে এটা হয়তো তোমার রেজাল্টের উপর ভিত্তি করে 4 বছর রেগুলেশন হয়, বাট মেমোরিয়ালে জিনিসটা এরকম না। মেমোরিয়ালে হলো গিয়ে এন্ট্রান্স স্কলারশিপ থাকে একটা, এন্ড দেন 3,000 5,000 CAD প্রবাবলি সামথিং লাইক দ্যাট। এবং এটা অ্যাকচুয়ালি অ্যালোকেটেড থাকে হলো যারা ফলে অ্যাপ্লাই করছে শুধু তার জন্য। এটা উইন্টারে খুবই কম মানুষকে দেওয়া হয়, সামারে যারা আসে তাদেরকে দেওয়া হয় না। That's a general, answer. So, ওই নোট থেকে বললে না, এটা রেগুলেশন করা হয় না, বাট ইটস সাম সর্টস অফ ইনসেন্টিভ টাইপ অফ থিং, যে ওকে ইউ আর কামিং, জাস্ট লাইক আস গিফট অফ যদি মানে কেউ যদি খুব ভালোভাবে স্ট্যান্ড আউট করতে পারে, বুঝাইতে পারে যে সে বাকিদের থেকে আলাদা, তাহলে তারটা হয়তো 4 বছর ধরে চলতে থাকতে পারে। ওকে, সো ওই নোটে হলো গিয়ে এই অ্যামাউন্টটা লাইক 3,000 or 5,000 CAD এইটা কন্টিনিউ হয় না। এটার জন্য হলো তোমার ইন্টারনাল কিছু স্কলারশিপ আছে, ওগুলোর জন্য অ্যাপ্লাই করা লাগে। এটা তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে, যে লাইক তোমার মিনিমাম 10 কোর্স নিতে হবে, দেন হলো গিয়ে তোমার হলো গিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ থাকতে হবে, এন্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ, এন্ড তখন তুমি হয়তো ইউনিভার্সিটি থেকে স্কলারশিপটা পেতে পারো। ওইটা ছাড়াও আমাদের এখানে কিছু প্রভিনশিয়াল স্কলারশিপস আছে, বাট ওগুলা কোনোটাই হলো গিয়ে আসার আগে তুমি পাবা না। তোমার মিনিমাম
1 ইয়ার কমপ্লিট করার পর দেন তোমার ফ্যাকাল্টির সাথে কথা বলে তোমার অপশনস গুলো খুঁজতে হবে যে তুমি কিভাবে টিউশন রিডিউস করতে পারো। দেয়ার আর ওয়েজ টু রিডিউস টিউশন, তোমার বিভিন্ন ধরনের স্কলারশিপস এন্ড স্টাফস লাইক দ্যাট, ওয়েভার এগুলো দিয়ে। বাট ইনিশিয়ালি তোমাকে হয়তো 3000 ক্যাড এরকম 5,000 ক্যাডের মতো দিবে, যেটা তোমাকে এনশিওর করবে না যে তুমি 4 বছরই এটা পাচ্ছ, বাট দেয়ার আর ওয়েজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাফিদ, স্কলারশিপের ব্যাপারটা তো আমরা বুঝলাম যে হ্যাঁ এটা হলো কি শুধু এন্ট্রান্সের সময় দেওয়া হয়, এন্ড বাকি টাইমটাতে যেটা হলো পরে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে পরেরটা হলো গিয়ে অপশনগুলো দেখতে হয়, অপরচুনিটিস গুলো খুঁজে নিতে হয়। তো এখন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে মেমোরিয়াল ইউনিভার্সিটিতে আসলে চান্স পাওয়ার জন্য তুমি বলতেছিলে যে কি যে একটা নর্মাল এনসিটিবি স্টুডেন্টকে হলো জিপিএ 5 থাকলেই হয় আর আইএলটিএস 6 থাকলেই হয়, তো মেমোরিয়াল ইউনিভার্সিটির ক্ষেত্রে কি কোনো এক্সেপশনস আছে কিনা যে এই জিনিসটা লাগবে? ইয়েস, সো মেমোরিয়াল ইউনিভার্সিটির ক্ষেত্রে এই ধরনের একটা এক্সেপশন আছে। যে এটা এটা এরকম যে তোমার মনে করো আমাদের ক্ষেত্রে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করো, ইফ ইউ আর লুকিং টু অ্যাপ্লাই ফর ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং 1 এর জন্য, দেন তোমার হলো গিয়ে মিনিমাম অফ 6.5 অন অল ব্যান্ডস, লাইক তোমার সব সেকশনে 6.5 থাকা লাগবে, এন্ড তোমার ওভারঅল প্রবাবলি 6.5 to 7 থাকা লাগবে। এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট ইন আইএলটিএস। আর ব্যাচেলার্স অফ সায়েন্সে হলো গিয়ে মিনিমাম অফ 6 সব ব্যান্ডে তোমার থাকতে হবে, এন্ড ওভারঅল গ্রেড হয়তো 6.5 থেকে 6 পর্যন্ত থাকতে হবে। এরকম একটা তোমার ব্যাচেলার্স অফ সায়েন্স, ব্যাচেলার্স অফ আর্টস, ব্যাচেলার্স অফ কমার্স, ওগুলাতে এরকম রিকোয়ারমেন্টটা ইঞ্জিনিয়ারিং একটু বেশি, বিকজ ইটস আ বিট টাফ এন্ড স্টাফস লাইক দ্যাট। সো ওটা হলো গিয়ে আইএলটিএস রিকোয়ারমেন্ট, এন্ড আদার দ্যান দ্যাট আমাদের এখানে হলো গিয়ে তোমার এনসিটিবি তে তুমি 4.75 এর থেকে শুরু করে 5 and 4.50 তোমার যদি এসএসসি তে থাকে, তোমার এইচএসসি রেজাল্টটা এখানে একটু বেশি ম্যাটার করে আদার দ্যান এসএসসি, বিকজ এইচএসসির উপর ভিত্তি করে হয়তো তোমাকে একটু হালকা একটু জাজ করবে যে তুমি ওই প্রোগ্রামটা নিতে পারবা কিনা, রাইট? তো এটা আমাদের কোর্স টু কোর্স হলো গিয়ে ভ্যারি করে। তুমি ব্যাচেলার্স অফ সায়েন্সের জন্য এক ধরনের রিকোয়ারমেন্ট, ব্যাচেলার্স অফ আর্টস এর জন্য এক ধরনের রিকোয়ারমেন্ট। এটার জন্য সবচেয়ে বেস্ট সাজেশন ফর দ্য ভিউয়ার্স যারা দেখতেছে যে লাইক তারা আসতে চায় এখানে, go to the website of Memorial University, search for Bachelor's of Science program or whatever program you are looking for, and then just go for the minimum admission requirements. পুরো চার্ট করে দেওয়া আছে ওয়েবসাইটে। ইটস সো ইজি দিস ডেজ যে তুমি ওয়েবসাইটে তুমি সব ইনফরমেশন পেয়ে যাবা। আর I'll be honest with you, আমার A levels O levels এর গ্রেডিংটা নিয়ে আমার খুব একটা আইডিয়া নাই যে ওদের রিকোয়ারমেন্টটা কি, এখানে কয়টা এ লাগে, কয়টা বি, লাইক হোয়াটস দ্য রিকোয়ারমেন্ট, সাবজেক্ট রিকোয়ারমেন্ট কি সামটাইমস। সো ইয়া, এটা একটা তোমার মনে করো যে ওই ক্ষেত্রেও হয়তো ওয়েবসাইটে দেখাটাই হলো গিয়ে সবচেয়ে বেস্ট অপশন, যেটা আমি মনে করি। আর অনেকেই মনে করে যে এখানে কানাডাতে আসার আগে একটা প্রবলেম থাকে যে লাইক তুমি বেশি হলো যেটা বিজনেস স্টুডেন্টরা ফেস করে, যে আমাদের দেশে বিজনেস যারা পড়তেছে এইচএসসি তে, বিজনেস ফ্যাকাল্টিতে আছে যারা বা বিজনেস সেক্টরে যারা আছে, তাদের কিন্তু ম্যাথস থাকে না এইচএসসি তে, হায়ার ম্যাথস যেটা মানে ক্যালকুলাস যেটা, সেটা থাকে না। বাট কানাডাতে হলো গিয়ে তোমার যে কোনো ধরনের এডুকেশনের জন্য তোমার হায়ার ম্যাথসটা লাইক ক্যালকুলাস 1 ক্যালকুলাস 2 at least লাগে। বিজনেস এন্ড সায়েন্স, আর্টসে হয়তো ওরকম লাগে না, বাট বিজনেস এন্ড সায়েন্সে লাগে। তো তখন এটা একটা রিকোয়ারমেন্ট থাকে। সো অনেক ইউনিভার্সিটি আছে যারা হলো গিয়ে এই রিকোয়ারমেন্টের কারণে হলো তোমার বিজনেস স্টুডেন্টকেই নেয় না বাংলাদেশ থেকে। বাট আমাদের এখানে মেমোরিয়ালে জিনিসটা একটু ডিফারেন্ট। আমাদের এখানে বিজনেস স্টুডেন্টরাও আসতে পারে, যদি তাদের হায়ার ম্যাথস বা ম্যাথস এসএসসি এইচএসসি তে নাও থাকে, তাও তারা আসতে পারে। এসে এখানে হলো আমাদের আরেকটা ক্যাম্পাস আছে গ্রেনফেল, ওখানে হলো গিয়ে তোমার ইন্ট্রোডাক্টরি যে ম্যাথস কোর্স গুলো আছে ওটা করে দেন হলো তারা সেন্ট জনসের মেইন ক্যাম্পাসে আসে। এই প্যাথওয়েটা এখানে আছে। দিস ইজ সামথিং যেটা সব ইউনিভার্সিটি হয়তো দেয় না এখানে, মেমোরিয়াল দিচ্ছে, এন্ড ইটস আ ভেরি গুড থিং। তার মানে হলো মেমোরিয়াল হলো বিজনেস স্টাডিজ এর জন্য যেসব স্টুডেন্ট আছে ওদেরকে ওই সুযোগটা দিচ্ছে, যদি ওদের হায়ার ম্যাথস নাও থাকে, বাট হলো তাদেরকে হলো ফার্স্ট ইয়ারে হলো গিয়ে তাদের কোর্সটা নিতে হবে। তো ওই ওয়েটা আছে এখানে যে তুমি বিজনেসে যে পড়তে আসবা।
আদার দ্যান দ্যাট ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে বিজনেস স্টুডেন্টরা যদি অন্য কোথাও পড়তে যেতে হয় দেন হয়তো তারা কলেজেস চুজ করে, রাইট? কলেজেস আবার অনেক সময় রিকোয়ারমেন্টটা থাকে না, অনেক সময় থাকে। ইট ভ্যারিজ ফ্রম ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন। একটা স্পেসিফিক ইনস্টিটিউশন দিলে হয়তো বলা যাবে, বাট ইন জেনারেল ভাবে বলা যায় না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো রাফিদ, এখন আর কি আমি জানতে চাচ্ছি তোমার মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ডে ভিসার কি কোনো সমস্যা হয় কিনা? মানে অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে কিছু কিছু ইউনিভার্সিটিতে ভিসার সমস্যা করে, বা অন্টারিওর বাইরে নিউফাউন্ডল্যান্ডের ওইদিকে এরকম সাইডের ইউনিভার্সিটিগুলোতে ভিসায় সমস্যা করে। তো এই জিনিসগুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে এই সমস্যাগুলো কি হয় কিনা? Well, that's a myth, because এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি মনে করো যে শুরুতে হয়তো ভাবছিলাম অ্যাপ্লাই করার আগে যে কি এরকম হইতে পারে কিনা। শুনতেছি তো অনেক কিছুই, চারদিক থেকে অনেক কিছু শোনা যায়, বাট যখন আমি এখানে আসলাম, আসার পর যখন আমি দেখি ভিসার যদি মানে এরকম ক্রাইটেরিয়াস থাকতো তাহলে এখানে লাইক 3 to 5,000 লাইক এত বাঙালি স্টুডেন্ট আমরা হয়তো পেতাম না এখানে, রাইট? এই জিনিসটা হলো গিয়ে একটা, আমার কাছে এটা মনে হয় যে এটা একটা মিথ। ভিসা অ্যাকচুয়ালি যতটা না ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, ততটা বেশি ডিপেন্ড করে একটা স্টুডেন্টের প্রোফাইলের উপরে, যে একটা স্টুডেন্ট কতটুক বেটার ভাবে তার ভিসার কাগজ গুছাতে পারলো, নিজেকে প্রিপেয়ার করতে পারলো। এবং আমাদের যেহেতু আসলে বাংলাদেশ থেকে কানাডার ভিসার জন্য কোনো ইন্টারভিউ নেই, সো এসওপি ইজ দ্য মেইন থিং ফর আস, যে আমাদের এসওপি তে অনেক বেশি এফোর্ট দিতে হয়, সো দ্যাট দ্য ভিসা অফিসার গেটস কনভিন্সড ফর দ্যাট যে ওকে দিস পারসন ইজ রিয়েলি গোয়িং টু স্টাডি, রাইট? আদার দ্যান দ্যাট হলো গিয়ে এটা আমার কাছে এটাই এই জন্যই মনে হয় যে আমি এখানে অনেক ইন্ডিয়ান স্টুডেন্টসকেও দেখছি যারা হলো গিয়ে ওদের এসডিএস লেট হচ্ছিল দেখে ওরা হলো রেগুলার পদ্ধতিতে অ্যাপ্লাই করছে এসডিএস এ না করে। তো তখনও তো ওদের জন্য তো সিমিলারই হয়ে আসে যদি তুমি এসডিএস এ অ্যাপ্লাই না করো। তো আমার কাছে এটাই মনে হয় যে ইউনিভার্সিটি অতটা না ম্যাটার করে এখানে। ইউনিভার্সিটি বা অন্টারিওর বাইরে অ্যাপ্লাই করতেছি, দিস ডাজন্ট ম্যাটার, ইউনো। বাট তোমার ফিনান্সিয়াল কন্ডিশনস এবং তোমার প্রোফাইল, তোমার অল ইন অল সবকিছু যখন হলো গিয়ে পারফেক্ট থাকবে, অ্যান্ড আই গেস দেন ইউ উইল বি এবল টু কনভিন্স দ্য ভিসা অফিসার যে তুমি তুমি আসলে এখানে লেজিটিমেটলি পড়তে আসতেছো, অ্যান্ড তখন হয়তো তুমি ভিসা আরামসে পেয়ে যাবা। ইট ওয়ন্ট বি অ্যান ইস্যু। আচ্ছা, তো আমাদের আরেকটা কোশ্চেন আসছিল, ওই কোশ্চেনটা একটু আমি তোমাকে করতে চাই। ওটা হলো আর কি, তুমি বলতেছিলে আইএলস এর কথা, যে আইএলস এ এই রিকোয়ারমেন্ট থাকে। তো কেউ যদি আইএলস না দিয়ে পুরো ডুওলিঙ্গো দিতে চায় অথবা এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে চায়, ওটা কি পসিবল কিনা? ওকে, সো এমওআই যেটা, এমওআইটা বেসিক্যালি মাস্টার্স এর ক্ষেত্রে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা ওইটা, অ্যান্ড ব্যাচেলার্স এর ক্ষেত্রে যদি সে লাইক এ লেভেলস ও লেভেলস হয়ে থাকে এবং তার যদি ইংলিশ থাকে ওখানে, দেন হলো গিয়ে তোমার হলো গিয়ে তার আইএলস এর রিকোয়ারমেন্টটা অপ্ট আউট হয়ে যায় আলটিমেটলি। আদার দ্যান দ্যাট হলো গিয়ে তুমি যদি ডুওলিঙ্গোর কথা বলো, টু আ সার্টেন পয়েন্ট ডুওলিঙ্গো দিয়ে তুমি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করে মানে লাইক অফার লেটার আনতে পারবা। বাট কোভিডের সময় যেমন কানাডার ইমিগ্রেশন একটু শিথিল হয়েছিল অন ডুওলিঙ্গো, যে আমি ডুওলিঙ্গো দিয়েও আমি ভিসা আনতে পারবো, এটা তখন শিথিল করে দিয়েছিল বিকজ অফ আইসোলেশন অ্যান্ড স্টাফস লাইক দ্যাট। তখন আইএলস দেয়াটা অনেক টাফ হয়ে গেছিল, আইএলস এর ডেট পাওয়া যাচ্ছিল না, আইএলস বন্ধ হয়ে যাচ্ছিল। লাইক আমরা নিজেরা 3 মাস 4 মাস পর যে আইএলস এর ডেট পাইছি, তখন যখন আমরা দেয়া শুরু করি, রাইট? খুলছে আগস্টে, তখন ডুওলিঙ্গো ওয়াজ আ ওয়ে টু ইভেন অ্যাপ্লাই ফর ভিসা, রাইট? এখনো তুমি ডুওলিঙ্গো দিয়ে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবা, ইট ওয়ন্ট বি অ্যান ইস্যু। বাট আই হার্ডলি ডাউট দ্যাট তোমাকে হয়তো ইংলিশ রিকোয়ারমেন্টের কারণে ভিসা ডিক্লাইন করে দিবে, বিকজ বাংলাদেশের ক্ষেত্রে হয় কি, ওরা এত মানে সূক্ষ্মভাবে দেখে যে তুমি কতটুক প্রিপেয়ার্ড টু স্টাডি হিয়ার ইন কানাডা, রাইট? আর এখন যেহেতু আমাদের দেশে স্টুডেন্ট ফাইলও ওপেন হওয়া বন্ধ হয়ে গেছে এন্ড স্টাফস লাইক দ্যাট, ইভেন আমাদের এখানে পর্যন্ত দোকানে গেলেও মানে লাইক ক্যানাডিয়ানরা বলে যে ইজ ইট পসিবল টু ব্রিং মানি ফ্রম ইয়োর কান্ট্রি বিকজ ইউর আ স্টুডেন্ট, রাইট? এই ধরনের কোয়েশ্চেন আসে। হ্যাঁ, সো তুমি বুঝতে পারতেছো যে আমাদের দেশে যে ফিনান্সিয়াল একটা প্রবলেম চলতেছে, এটা এতটুকু পর্যন্ত চলে গেছে। তো তখন
কানাডার ভিসার ক্ষেত্রে সবকিছু এত সূক্ষ্মভাবে দেখা হয়, starting from your IELTS to your financials to your academics and mostly SOP. SOP is one of the most important thing that they see, right? So সেই ক্ষেত্রে আমি মনে করি যে ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করাটা it would be risk. আমি বলবো না যে ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করে পাবেই না, যদি খুব টপ প্রোফাইল হয় পেয়েও যেতে পারে, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস, ইন জেনারেল কেসেস আমরা যদি এক্সেপশনস বাদ দেই, দেন হলো গিয়ে IELTS ইজ দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। আচ্ছা, তার মানে কেউ যদি সেফ থাকতে চায় ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তার আইএলটিএস এই যাওয়া উচিত, তার ডুওলিঙ্গো বা অন্য কোনো অপশন না নেওয়া উচিত। হ্যাঁ, এটা আসলে কারণ কানাডার ভিসা অ্যাপ্লিকেশনটা অনেকটা, ওরা হলো প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখেন, বলা যায় না কার ভাগ্যে কোন ভিসা অফিসার পরে কে কখন রিফিউজ করে। এটা একটা মেজর সমস্যা। তো রাফিদ, আমার আরেকটা কোশ্চেন আছে, ওটা আর কি হলো মেমোরি ইউনিভার্সিটিতে নিয়ে, মানে ইউনিভার্সিটি কি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ডরমেটরি আছে যেটা প্রোভাইড করে, নাকি স্টুডেন্টসরা হলো গিয়ে বাইরেই রুম রেন্ট করে থাকে? এন্ড তোমার পার্সপেক্টিভে কোনটা বেটার? Yeah, because I have seen both of these, you know. ডর্মে আমার একটা ফ্রেন্ডও আছে যে লাইক RA যেটাকে বলে রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট, সো আমি ওর কাছ থেকে অনেক কিছু জানতে পারি যে তোমার ডর্ম এন্ড স্টাফস এর ব্যাপারে। ফার্স্ট অফ থিং যে হ্যাঁ, আমাদের এখানে ডর্ম আছে, আমাদের মেমোরিয়ালের দুটো ডর্ম আছে, একটা ম্যাকফারসন, আরেকটা নাম আমার অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে না। তোমার ডর্মে বিভিন্ন ধরনের সুইটস আছে যে তুমি হলো গিয়ে সিঙ্গেল বেডরুম নিতে পারো, দেন হলো এরকম অনেক অপশনস আছে। বাট ডর্মে তোমার থাকতে হলে মিল প্ল্যান ইজ ম্যান্ডেটরি টু গো উইথ, যেটা হলো গিয়ে আমাদের এখানে ডর্মের যে মিল প্ল্যান সেটা। সো কেউ যদি চায় অবভিয়াসলি ডর্মে থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট ডর্ম ইজ, আমি বলবো না যে ডর্ম ইজ লাইক এক্সপেন্সিভ দেন স্টেইং আউটসাইড, কারণ এখন ইনফ্লেশনের কারণে কস্টিং অলমোস্ট কাছাকাছি চলে গেছে আমাদের যদি রেন্টের হিসাবে আমরা আসি। কিন্তু তুমি যখন ওই যে মিল প্ল্যানটা অ্যাড করবা ডর্মে, যেটা তোমার মাস্ট অ্যাড করতে হবে মিনিমাম অফ 250 সোয়াইপস, তো তখন হলো গিয়ে তোমার হলো গিয়ে মিলে কস্টটা অনেক বেশি এসে পড়ে ওখানে। আর অ্যানাদার থিং ইজ, টু বি ভেরি অনেস্ট, এখানকার মানুষ অনেক ব্ল্যান্ড খাওয়া পছন্দ করে, দে ডোন্ট লাইক স্পাইসেস। সো ইভেন যদি তোমার এরকমও থাকে যে লাইক ইন্ডিয়ান কোনো খাবার রান্না করছে ডর্মের মধ্যে, লাইক কিচেনে, ইট উইল ফিল সো ব্ল্যান্ড, এরকম হয়ে থাকে। সো ডর্মের সুবিধা আছে, যেমন তোমার খাওয়া রান্না করার টাইম নিয়ে প্যারা নাই, তোমার লন্ড্রির প্যারা নাই, তোমার ক্লিনিং এর প্যারা নাই। এই তিনটা হলো গিয়ে বিগ থিংস, রাইট? সো অন দ্যাট নোট, ইয়া, ডর্ম ইজ আ গুড ওয়ে টু গো। বাট আমরা যেরকম বাইরে যারা থাকি, আমরা এখানে মোস্ট অফ দ্য বেঙ্গালি স্টুডেন্টস অর এশিয়ান স্টুডেন্টস সবাই বাইরে থাকে, অফ ক্যাম্পাস হাউজিং। এটা ওয়ে বেটার দ্যান গোয়িং উইথ আ ডর্ম অনেকের কাছেই। ফার্স্টলি ইকোনমিক্যালি এটা অবভিয়াসলি একটা ভালো চয়েস। রেন্ট আমাদের এখানে এখন তুমি যদি একটা সিঙ্গেল বেডরুমের কথা চিন্তা করো, দেন 450 to 550 অ্যারাউন্ড পড়ছে পার মান্থ, 450 to 550 ক্যানাডিয়ান ডলার। আর মাঝে মাঝে ইউটিলিটিস ইনক্লুডেড থাকে, মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে ফার্নিশ থাকে না। আমার রুম ফার্নিশড, আমি ফার্নিশড পেয়েছিলাম এসে। সো ইয়া, ইট হ্যাজ অপশনস, বাট ইট কামস উইথ পার্কস অ্যাজ ওয়েল। তুমি যেহেতু রুম শেয়ার, লাইক তুমি এখন একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করতেছো উইথ প্রবাবলি সাম আননোন গাইজ, রাইট? ওই জায়গাটা অনেকের হয়তো প্রবলেম থাকে না, আই ওন্ট শেয়ার উইথ। এই ক্ষেত্রে আমি অনেক লাকি যে আমার যে রুমমেট হলো গিয়ে আমরা একসাথে স্কুলে ছিলাম, আমরা একসাথে কলেজে ছিলাম, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। তো আমরা একসাথেই আসছি কানাডায়, একই ইউনিভার্সিটিতে, একই প্রোগ্রামে, এবং আমাদের সবই একই ছিল। সো ইট গট ইজিয়ার ওয়েন আই গট টু শেয়ার মাই স্পেস উইথ হিম। লাইক আমরা রুম ওর রুমে, আমার রুমে, বাট ইটস ইন দ্য সেম অ্যাপার্টমেন্ট, রাইট? হ্যাঁ, এটা আসলে একটা প্লাস পয়েন্ট। মানে এরকম একটা জায়গায় গিয়ে মানে একদম পরিচিত কারোর সাথে যাওয়াটা, ওখানে মানে এমন একজন পরিচিত কারোর সাথে যাওয়া যার সাথে মানে আমরা একদম শুরু থেকেই আছি, ছোটবেলা থেকেই আছি, এটা অনেক হেল্পফুল। মানে ইটস ভেরি হেল্পফুল বিকজ টু বি ভেরি অনেস্ট, কাজ যখন এখানে সবাই হলো গিয়ে কাজ ডিভাইড করে নেয়, বাসার কাজের কথা যদি আমরা বলি, রাইট? যেহেতু আমরা অফ ক্যাম্পাসে থাকতেছি, সো ওই ক্ষেত্রে অনেক ইজিয়ার হয়ে যায়। সামটাইমস আই এম নট ফ্রি বাট হি ইজ ফ্রি, সো ও খাওয়া রান্না করতেছে, আমি যখন ফ্রি থাকি আমি করতেছি, ও
ও যখন আসতেছে ইট গেটস সিনক্রোনাইজড টু আ লট অফ পয়েন্টস, ওই ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যায়। আর মাঝে মধ্যে হ্যাঁ এটা এটা বলতেই হয় যে যারা হলো আমি যদি একজন সিঙ্গেল পার্সনের কথা চিন্তা করি যে একা আসতেছে, অনেক সময় টাফ হয়ে যায়। আবার অনেক সময় হয় কি, হঠাৎ যদি কোনো লাইক মাইন্ডেড পিপলের সাথে তুমি থাকা শুরু করো, দেন ইট গেটস ইজিয়ার অ্যাজ ওয়েল। সো আই উডন্ট সে যে কোনটা বেটার বা কোনটা না। আমার কাছে আমি প্রেফার করি অফ ক্যাম্পাসে থাকাটাই, বিকজ অফ ফার্স্টলি ইকোনমিক্যাল ইস্যুস, অ্যান্ড দেন হলো গিয়ে না the rooms are bigger than the door. আর ফুড ইস্যু, হ্যাঁ, কারণ আমাদের ফুড ইস্যু অনেক অনেক বেশি বড় একটা ম্যাটার করে, বিকজ তুমি আলটিমেটলি ইউ আর পেইং ফর 3 meals রাইট পার ডে, বাট তোমার যদি খাইতে ভালো না লাগে তুমি বাইরে থেকে কতবার অর্ডার করবে, আর অর্ডার করলেও তো তুমি অত লাইক ওই ফ্লেভারস পাবা না। আর সবচেয়ে বড় কথা, অ্যাব্রডের লাইফটাই হলো সম্পূর্ণ নিজের উপর। ভালো খেতে না পারলে ফিট থাকা যাবে না, আলটিমেটলি পড়াশোনা হ্যাম্পার হবে। And brother, to be very honest, like to all the audience, food is something that keeps us happy. ঠিক আছে, এত প্যারার মধ্যে যদি তুমি মনে করো একবেলা পোলাও মাংস খাও, it will make your week, right? এরকম। হ্যাঁ আসলে it's really good. আসলে আমাদের আজকের সেশনটা অনেক ভালো যাচ্ছে। তো আমি এরপরে একটু প্রসেস নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আসলে তোমার কি কি ডকুমেন্টস লাগছে ইউনিভার্সিটির জন্য। আমরা ভিসার ব্যাপারে একটু পরে যাচ্ছি, একটু ইউনিভার্সিটিটা নিয়ে জানতে চাচ্ছি যে ইউনিভার্সিটির জন্য তোমার কি কি ডকুমেন্টস লেগেছে। ওকে, সো ফার্স্টলি আমি যখন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করি, তখন হলো গিয়ে আমাদের এসএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, এইচএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, আইএলস এর সার্টিফিকেট আর পাসপোর্ট, এই কয়টা জিনিস তখন লেগেছিল অ্যাপ্লাই করার জন্য। আদার দ্যান দ্যাট আমার আর কিছু পাঠানো লাগে নাই। তখন আমাদের একটা যেটা প্রবলেম হয়েছিল যে আমাদের তখন এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট আসে নাই। সো আমরা যখন যেটা অনলাইনের পেয়েছিলাম ওগুলো হলো গিয়ে ডাউনলোড করে পাঠানো লেগেছিল। অ্যান্ড মেমোরিয়ালের ক্ষেত্রে একটা জিনিস একটু ডিফারেন্ট, অন্যান্য ইউনিভার্সিটিরা অনলাইনে তোমার হলো গিয়ে সাবমিশনস নেয় যে আমরা এই ডকুমেন্টগুলো সব অনলাইনে আমরা সাবমিট করব, আমরা পাঠাবো, রাইট? বাট মেমোরিয়ালের ক্ষেত্রে জিনিসটা হলো ইউ গট টু লাইক ডিএইচএল অর সেন্ড দেম দ্য ডকুমেন্টস। সো সেই ক্ষেত্রে হলো গিয়ে তোমার অরিজিনাল ডকুমেন্টস পাঠানো লাগে না। তুমি হলো গিয়ে যে কোনো যেগুলো আমাদের বোর্ডের সার্টিফিকেশন ট্রান্সক্রিপ্টস আছে সেগুলোকে তুমি নোটারি করে এবং বোর্ড থেকে অ্যাটেস্ট করে বোর্ডের খাম যেটা আছে ওইটাতে তুমি যদি পাঠাও, তাহলে হলো গিয়ে তোমার হলো গিয়ে ওরা অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে। আদার দ্যান দ্যাট আই গেস হলো গিয়ে অন্য ধরনের কোনো সমস্যা নাই, বিকজ দে অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট দ্য ফিজিক্যাল কপিজ, দে ওয়ান্ট টু সি যে অ্যাকচুয়ালি তুমি ফিজিক্যাল কপি পাঠাচ্ছ। আর পাসপোর্টও সেম, তোমার নোটারি করে তোমার হলো গিয়ে কোনো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দিয়ে অ্যাটেস্ট করতে হয়, অ্যান্ড দেন তুমি এই সবগুলো ডকুমেন্টকে একসাথে হলো গিয়ে তোমার ডিএইচএল করতে হবে। দ্যাটস প্রবলি ওয়ান অফ দ্য ওয়েজ টু গো। আমরা ট্রাই করছিলাম আরো কিছু পদ্ধতি, বাট ইট ডিডন্ট ওয়ার্ক আউট, but sometimes it works out as well. Yeah, it depends probably, I guess. আর আমাদের সময় তখন যেহেতু কোভিড ছিল, তখন ডিএইচএল যেতে অনেক লেট হচ্ছিল, ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে অনেক লেট হচ্ছিল, and stuff like that. There were problems on those cases, but এখন এই প্রবলেমগুলো এখন আর নেই, এখন খুব দ্রুতই আসতেছে। এবং আমি দেখতেছি যে মানুষ ভিসা অ্যাপ্লাই করতেছে এবং অনেক দ্রুত ভিসাও ডিসিশনও পেয়ে যাচ্ছে, which is very very good, like one of the best things that you can do. 30, 35, 25 এখন এই টাইমটা নিচ্ছে, এটা আসলে খুব ভালো জিনিস হচ্ছে অ্যাটলিস্ট বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। কারণ বাংলাদেশি স্টুডেন্টরা একটা সময় এমন গিয়েছে, আমি তো তোমার কথাই বলতে পারি, পুরো একটা লং টাইম ওয়েট করতে হয়েছিল। আমরা আসলে রাফিদের ভিসার এক্সপিরিয়েন্সটা এখন একটু জানতে চাইবো, কারণ ওর ভিসার এক্সপিরিয়েন্সটা অনেক ইউনিক, অনেক ইন্টারেস্টিং হবে আমাদের জন্য, আমরা একটু শুনতে চাই। Yeah, for sure. সো ভিসা এক্সপিরিয়েন্সটা আমার অ্যাকচুয়ালি শুরু হয় মার্চের 3 তারিখ থেকে। ওই দিন হলো গিয়ে আমি ভিসা সাবমিট করি বেসিক্যালি। এর আগে হলো গিয়ে আমি আমার ডকুমেন্টস এন্ড স্টাফ এগুলো হলো 2021 এর আগস্ট থেকে গুছানো শুরু করি ধীরে ধীরে, যেগুলো আমার ডকুমেন্ট সাবমিট করা লাগবে এন্ড স্টাফস লাইক দ্যাট। অ্যান্ড তখন হলো গিয়ে আমি আস্তে আস্তে তোমার
সব ডকুমেন্ট গুছিয়ে মার্চের 3 তারিখে আমি ভিসা অ্যাপ্লাই করি। সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল ডকুমেন্টস, আমার স্পন্সরের ডকুমেন্টস এন্ড স্টাফস লাইক দ্যাট, আমার নিজের ডকুমেন্টস, এসওপি এগুলো দিতে হয়। এসওপির ক্ষেত্রে আমার একটু সুবিধা হয়েছিল যেহেতু আমি আরো স্কলারশিপস এন্ড স্টাফসে বাইরে অ্যাপ্লাই করেছিলাম, আমার একটা বেস লাইন রেডি করা ছিল। আমি জাস্ট এটাকে একটু পলিশ করে ক্যানেডিয়ান কোয়েশ্চেন্স কিছু আছে যেটা আইআরসিসি তে পাওয়া যায়, 10টার মতো কোয়েশ্চেন থাকে, ওগুলো কিছু অ্যাড করে আমি সুন্দর করে পলিশ করে সাবমিট করেছিলাম। সো আমার মার্চের 3 তারিখে আমি যখন সাবমিশন করি তখনও আমি শুনছিলাম যে নভেম্বরের যারা অ্যাপ্লিকেন্টস আছে তাদের কোনো ভিসা ডিসিশন আসে নাই, উইচ ওয়াজ ভেরি ওয়ার্ড বিকজ আমি মার্চের 3 তারিখে অ্যাপ্লাই করছি। সো নভেম্বর অ্যাপ্লিকেন্টরা তখনও কোনো কিছুই পায়নি। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, উই অল ওয়েটেড, কোনো ভিসা ডিসিশন। একটা পিরিয়ড এরকম গিয়েছে 1 মাস কোনো ভিসা ডিসিশন আমরা পাই নাই, পুরো বাংলাদেশের কোনো স্টুডেন্ট। আমরা যখন ভিসা অ্যাপ্লাই করি তখন হলো গিয়ে যে আমরা একটা কমিউনিটির মতো থাকে, তখন হলো গিয়ে আমরা জানতে পারি যে এরকম আছে। Maisha Mali apna আমার কোশ্চেন হচ্ছে, what is IRCC? So that's the Immigration and Refugee sector of Canada, like that's a sector যেটা হলো immigration and stuff like that ওরা হ্যান্ডেল করে কানাডার। So they actually handle the visa procedures for Canada. They are sometimes like the foreign ministry টাইপের কিছু একটা, যারা হলো এই immigration and refugees and এগুলো হলো গিয়ে তারা হ্যান্ডেল করে থাকে, এবং তাদের ওয়েবসাইটটাই হলো IRCC ওয়েবসাইট। ওখানে হলো গেলে ভিসার ডকুমেন্টস এন্ড স্টাফ যে কি কি লাগবে কি কি লাগবে না ওগুলো ওখানে পাওয়া যায়। সো দ্যাট ওয়াজ হোয়াটস IRCC, রাইট? তো আমরা এরকম 1-2 মাস চলে গেল, কোনো ভিসা ডিসিশন আসতেছে না, একটা আসে, 2টা আসে, 3 দিনে 2টা, একটা এরকম আসতেছে। আমাদের অনেকগুলো কমিউনিটি ছিল যেখানে আমরা দেখছিলাম, আমরা মাস্টার্স এর স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট, আমরা ব্যাচেলার্স এর স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট ছিল ওখানে। we used to keep track যে কার কতদিন ভিসা আসতেছে বা কবে আসতেছে, কে কবে পাচ্ছে, আজকে কি ডিসিশনস আসলো। That was probably one of the most worried part of our life. I had to wait for 5 months and 15-16 days. 5 মাস ওয়েট করার পর আমি জানতে পারি যে if I'm gonna go or not. So that was probably one of the like darkest hours for us, যে তখন এরকম রেজাল্টস আসছিল না। and যখন আমিও ভিসা পাই তখন এমন স্টুডেন্টও ছিল যারা নভেম্বর অ্যাপ্লিকেন্ট ইয়েট ভিসা ডিসিশন পায়নি, আমি মার্চের স্টুডেন্ট পাইছি, এরকমও অনেক গেছে। মাঝে হঠাৎ এরকম ভিসা ডিসিশন দিচ্ছে না, দেয়ার ওয়ার ইরেগুলারিটিজ, আমরা অনেক মেইল করছি। হ্যাঁ, আসলে এটা আর কি প্রেডিক্ট করা যায় না যে আসলে কারটা আগে আসবে কারটা পরে আসবে, এটা এখনো হচ্ছে। আর আমার যেটা মনে হয় যে কি যে আর কি এটা ভিসা অফিসারের উপর পুরোপুরি ডিপেন্ড করে যে কোন ভিসা অফিসার কখন কোন ফাইলটা দেখতেছে। ইয়েস, ট্রু দ্যাট। বিকজ আমি তোমাকে একটা জিনিস আমি এটার থ্রুতে আমি অডিয়েন্সদেরকে বলতে চাই যে আই হ্যাভ সিন many of the legitimate students, like ওদের legit সব documents but they got rejected. And এমন অনেক স্টুডেন্ট দেখছি যারা legitimate documents না but they got accepted. But I am not suggesting যে তুমি legitimate document না দিয়ে তুমি apply করো তুমি accept হয়ে যাবা, no, not like that, that's illegal. But I have seen so many people, so many experiences till now, যে আমার মনে হয় যে ভিসা এমন একটা জিনিস, it's totally luck. Obviously তোমার এফোর্টস থাকতে হবে, তুমি যতটুক তোমার লেজিটিমেট ডকুমেন্টস দিতে পারবা, এন্ড দেন ইটস লাক। তোমার লাক যত ভালো থাকবে তুমি তত আগে পাবা এবং তোমার রিফিউজাল হওয়ার রেটও তত কম হবে। আই ডোন্ট নো এখন বাংলাদেশের অ্যাকসেপ্টেন্স রেট কত, প্রবাবলি অ্যারাউন্ড 50-60% প্রবাবলি, which is very good because আমাদের টাইমে অ্যাবাউট 30% অ্যাকসেপ্ট করতেছিল ডিউ টু দিস ইস্যুস। এন্ড শুধু কোভিড ছিল না, আমাদের সময় ইউক্রেন ইস্যুটাও অনেক বিগ একটা ইস্যু হিসেবে আসে। তো এই দুইটা ইস্যুর কারণে আমরা অনেক চাপে পড়েছিলাম। এন্ড ওইটা এমন একটা টাইম ছিল যে আমি যেটা শুরুতে বললাম, আমি কোনো অ্যাডমিশন টেস্টের জন্য বসিনি বাংলাদেশে, লাইক আই ডিডন্ট সিট ফর এনি। সো তখন হলো গিয়ে একটা টাইমে খুব মানে রিগ্রেট হওয়া শুরু হয় যে অ্যাকচুয়ালি এম আই ডুইং দ্য রাইট থিং অর নট। অলদো I'll be honest যে I had the full support of my family, ওইটা না থাকলে হয়তো আমার জন্য খুব টাফ হয়ে যেত। এই ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্টটা অনেক বেশি ম্যাটার করে, and the people around you like your friends and stuff, they actually helped me a lot in this. মানে অ্যাব্রডে অ্যাপ্লিকেশন করার প্রসেসটাতে আসলে ধৈর্য আর সাপোর্টটা অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার।
তো আমরা তো এতক্ষণ ধরে জানতেছিলাম আর কি তোমার ইউনিভার্সিটি নিয়ে, তোমার ইউনিভার্সিটি স্টাফ নিয়ে। তো এখন একদম খুব মোস্ট যেটা সবাই আজ করছে, হ্যাঁ একদম সবাই আজ করছে, আই গেস তুমি গেস করতে পারতেছো অ্যাবাউট দ্য ব্যাংক স্টেটমেন্ট। মানে একদম স্পেসিফিকলি নিউ ফাউন্ডে তোমার ইউনিভার্সিটির জন্য ব্যাংক স্টেটমেন্টটা কেমন হওয়া উচিত তুমি মনে করো, বা তুমি কতটুকু ইয়া করেছো, ওইটা যদি তুমি একটু সবার সাথে শেয়ার করো। ওকে, সো ব্যাংক স্টেটমেন্ট লাইক এটা খুবই একটা বিগ ইস্যু, হ্যাঁ, যে লাইক ভিসার ক্ষেত্রে কানাডার। সো ব্যাংক স্টেটমেন্টের একটা মানে অনেকে বলে অনেক ধরনের কথা, বাট একটা লেজিটিমেট অপশন আছে, সেটা হলো আইআরসিসি ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা ওদের ইমিগ্রেশন থেকে দিয়েছে, যে half of your total tuition fees and 1 year of living cost. That's the minimum requirement to apply. আর সেফেস্ট হলো গিয়ে তোমার 4 বছরের টোটাল যে টিউশন ফিসটা থাকবে সেইটা, এবং তোমার 1 বছরের লিভিং কস্ট লাইক 10,000 CAD and stuffs like that, ওইটা যদি তোমার এডিশনাল, এটা যদি তোমার অ্যাবাউট 3 to 6 months তোমার ব্যাংকে তোমার থাকে, তাহলে হলো ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট সেফেস্ট ওয়ে টু গো। এরকম কোনো কথা নাই যে তুমি এত টাকা দেখাইলেই হয়ে যাবে। টাকা দেখানোর চেয়ে বড় হলো তোমার সোর্স অফ ফান্ডটা অনেক ইম্পর্টেন্ট। তোমার এটা অ্যালাইন হতে হবে, তোমার এটা লেজিটিমেট হতে হবে, বিকজ দে গট টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা লেজিট অ্যান্ড কোনটা লেজিট না, রাইট? সো ইয়েস, এটা খুবই বড় একটা পোর্শন, যে তোমার লিকুইড অ্যাসেট এবং তোমার ফিক্সড অ্যাসেট, এই দুটোর যে রেশিও, সেইটা তোমার একটু ভালোভাবে তোমার ম্যাচ করা লাগবে। যেমন ইট সিমস ভেরি বিজার, রাইট, যে তুমি সাপোজ, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে তুমি 30 লাখ বিডিটি তুমি ব্যাংকে রাখলা, আর তুমি ফিক্সড অ্যাসেট দেখালা হলো গিয়ে লাইক তোমার ল্যান্ড অ্যান্ড স্টাফ দেখালা 4-5 crores। সো কারণ আমরা জানি আমাদের দেশে কোন জিনিসগুলো খুব ইজিলি টেম্পার করা যায়, রাইট? বাট ওই জিনিসটা ওরাও বুঝে। তুমি যদি চিন্তা করো যে ভিসা অফিসার্স আর ওয়ে মোর এক্সপেরিয়েন্স দ্যান ইউ, রাইট? ওদের এক্সপেরিয়েন্স তোমার চেয়ে অনেক অনেক বেশি, বিকজ দে হ্যাভ হ্যান্ডেল সো মেনি কেসেস টিল নাও। তো সেই ক্ষেত্রে তোমার রেশিও গুলো খুব ইম্পর্টেন্ট। এমন অনেক মানুষ আছে যে আমি দেখেছি যে 50-60 লাখ ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছে এন্ড 6-7 crores এর ফিক্সড অ্যাসেট দেখিয়েছে, উইচ ইজ লেজিটিমেট। ফিক্সড অ্যাসেট এগুলো সব লেজিট, বাট দেন এগেইন ওরা তখন ওই কাতারে পড়ে যায়, ওই ইলিজিটিমেটের কাতারে পড়ে যায়, কারণ আমাদের দেশে এগুলো তোমার ট্র্যাক করা খুবই ডিফিকাল্ট, সো দে ডোন্ট অ্যাকচুয়ালি ট্র্যাক। আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়, মানুষ লিকুইড থেকে ল্যান্ডটা বেশি রাখে নিজের কাছে, তো ওটা বেড়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে হলো যে তখন ভিসা অফিসার মনে করো দ্যাটস ইলিজিটিমেট, তার কাছে 50 লাখ আছে, যে কেন 6 crore এর ল্যান্ড দেখালো। সো ওই ক্ষেত্রে হলো গিয়ে তোমার একটা সার্টেইন রেশিও, লাইক তুমি 50 লাখসে 2-3 crores, হ্যাঁ 60 লাখসে তোমার 4-5 crores, এরকম যদি তুমি একটা রেশিও মেইনটেইন করে দেখাও, দেন ব্যালেন্স করে নেওয়া উচিত। ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আই সেড যে তোমার পুরো প্রোফাইলটা গোছানোটা খুব ইম্পর্টেন্ট। আই মাইসেলফ ট্রাই টু ওয়ার্ক ফর 1.5 years উইথ মাই প্রোফাইল, যে আমি এটাকে যতটুকু লেজিটিমেট করতে পারি, যতটুকু ভালোভাবে দেখাতে পারি, ওই পয়েন্টটা ওখানে অবশ্যই ছিল। সো ব্যাংক স্টেটমেন্ট জিনিসটা এরকমই, যে তোমার টোটাল টিউশন ফিস 4 বছরের, বা যারা মাস্টার্স আসছে তাদের 2 বছরের, অ্যান্ড দেন হলো গিয়ে 10,000 or 15,000 CAD as your first years of like expenses। সেটা যদি তুমি ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখাতে পারো, আইদার savings account or business account or fixed deposit and stuff like FDR, অথবা সঞ্চয়পত্র, ইভেন সবকিছু এখানে অ্যাকসেপ্ট করে, বাট ইট হ্যাজ টু বি লেজিটিমেট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে তোমার ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছিলাম, তো আমরা একটু আসলে নিউ ফাউন্ডল্যান্ড নিয়ে জানতে চাচ্ছি, যে নিউ ফাউন্ডল্যান্ড লোকেশনটা আসলে কতটুকু ইন্টারেস্টিং, আর তুমি কিভাবে একটা লং টাইম ধরে ওখানে আছো, এন্ড তোমার কাছে আসলে টোটাল এক্সপেরিয়েন্সটা কেমন, আশেপাশের মানুষ, কালচার, এভরিথিং। ওকে, সো অ্যাবাউট Newfoundland, ইটস আ ভেরি বিগ প্রভিন্স, বাট আমাদের মেমোরিয়াল ইউনিভার্সিটিটা হলো সেন্ট জনস সিটিতে, সেন্ট জনস ক্যাম্পাস আমাদের। ইটস আ ভেরি বিগ ক্যাম্পাস। আইল বি অনেস্ট, যে আমি যখন এখানে আসি, দেন I didn't expect যে the university would be so like good and stuff like that. The professors are good, although it depends, and তুমি কোন কোর্সে আসতেছো এটার উপরও ইউনিভার্সিটি ডিপেন্ড করে। আর মোস্টলি যদি আমি সেন্ট জন সিটিটার ব্যাপারে আসি,
you will get to have so many Bangladeshi here, because এখানে বাঙালি কমিউনিটিটা মোটামুটি বেশ ভালো এবং অনেক স্ট্রং একটা কমিউনিটি, and বাইরের স্টুডেন্টও এখানে অনেক আসে। I have been with a lot of Iranians, then Ukrainian, then এখানে প্রচুর স্টুডেন্ট আসে তোমার ঘানা থেকে, from India, from Pakistan, আমাদের এশিয়া থেকে অনেক স্টুডেন্ট আসে, চায়না থেকে অনেক স্টুডেন্ট আসে। I have met a few of the Chinese students and they were really good. And yeah, এখানে অ্যাকচুয়ালি ডাইভার্সিফিকেশনটা এত বেশি, and আমাদের এখানে একটা কথা চলে যে মানে অল ওভার ক্যানাডা, যে ক্যানাডা ইউএস এর ক্ষেত্রে যে বা ইভেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিছু কান্ট্রি আছে যেখানে হলো অনেকে মনে করে থাকে যে রেসিজম ইজ আ বিগ ফ্যাক্ট, রাইট? তুমি তোমার দেশ থেকে এত দূরে, তোমার মানুষদের কাছ থেকে এত দূরে আছো, দেন ইফ দ্য নেটিভ পিপল আর নট গুড, দেন ইউ উইল হ্যাভ আ ভেরি হার্ড টাইম হিয়ার। বাট অন দ্যাট নোট, নিউফাউন্ডল্যান্ড এমন একটা প্রভিন্স, এত ডাইভার্সিফাইড একটা প্রভিন্স যে people are used to the international students here, because এখানে যত না নেটিভ ক্যানাডিয়ান আছে ওই অনুপাতে আই গেস তোমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। ইভেন বাংলা ওয়াজ প্রবাবলি দ্য সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন 2017 or 18 ইন নিউফাউন্ডল্যান্ড, রাইট? সো ওই দিক থেকে হলো গিয়ে এখানকার এক্সপিরিয়েন্স আমি যদি বলি, নেটিভ ক্যানাডিয়ানরা, আমি এখন পর্যন্ত কোনো খারাপ এরকম এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ি নাই, যে লাইক রেশিয়াল এন্ড স্টাফস লাইক দ্যাট, ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আমার ছিল না। এবং আমি খুব কম মানুষকে শুনছি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হতে, বিকজ এখানে যারা নেটিভ আছে দে আর রিয়েলি রিয়েলি গুড। ইভেন আমি যে হাউসে থাকছি ওইটার আপস্টেয়ারে একটা নেটিভ ক্যানাডিয়ান আছে, ও অনেক হেল্পফুল, আমাদেরকে ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুব সচেতন করতেছে, যে লাইক স্নো উইল বি কামিং এন্ড স্টাফস লাইক দ্যাট, কি কি করতে হবে কি করতে হবে না, দ্যাটস সামথিং ইউ নো। এবং আমি যখন আমার ইউনিভার্সিটিজে যাই, the places I go, and মোটামুটি সব জায়গাতে আমি দেখতেছি যে নেটিভরা অনেক হেল্পফুল এবং অনেক অনেক লাইক আন্তরিক যেটাকে বলে। এই ক্ষেত্রে আমাদের নিউফাউন্ডল্যান্ডের এক্সপিরিয়েন্সটা এই ক্ষেত্রে খুব ভালো, যে তারা নিজের থেকে হলো তোমাকে কখনো ওভাবে দেখবে না, দে ওয়ন্ট সি ইউ অ্যাজ অ্যান আউটসাইডার, তোমাকে ওরা নিজের মতো করেই দেখবে। আর আদার দেন দ্যাট, আমাদের সেন্ট জনস সিটিটার ব্যাপারে বললে, one of the biggest thing যেটা আমি খুব প্রাউডলি বলতে চাই নিউফাউন্ডল্যান্ডে এসে, I know it might sound funny, but probably you have seen যে টরন্টোতে এখন টেম্পারেচার কত, ক্যালগারিতে টেম্পারেচার কত, ভ্যানকুভারে কত, but we are still on the plus. Congratulations. And we are having really like অনেক স্নোর ক্ষেত্রে খুব কম স্নো পড়তেছে আমাদের এখানে। ইভেন গতকালকে, আজকে সকালে কিছু স্নো পড়েছে, বাট গত 2 সপ্তাহ ধরে আমাদের এখানে ওয়েদার মোটামুটি অনেক বেটার ছিল অন্যান্য জায়গা থেকে। ইট ওয়াজন্ট -30, আমরা এখন পর্যন্ত -7 to -10 পর্যন্ত পেয়েছি। বাট yeah, the weather is good because আমরা Atlantic province, so এখানে এটা ম্যাটার করে অনেকটাই। So I got to hear from the Newfoundlanders যারা এখানকার নেটিভ, যে এরকম আসলে গত অনেক বছরেই হয় নাই যে ডিসেম্বর এসে পড়েছে 24th, but it's not snowing in Newfoundland, right? এটা খুব মানে গ্লোবাল ইউ নো ক্লাইমেট এন্ড স্টাফ, এটা খুবই আনপ্রেডিক্টেবল একটা জিনিস। কিন্তু in general তুমি যদি চিন্তা করো, when you are residing by you know sea, land and stuff like that, তোমার আশপাশে যখন সমুদ্র আছে, then you get a better weather than other places. হ্যাঁ, আমি এটা বলবো না যে আমাদের এখানকার ওয়েদার আনপ্রেডিক্টেবল না, আমাদের এখানকার ওয়েদার খুবই খুবই আনপ্রেডিক্টেবল। বৃষ্টি হতে হতে হঠাৎ স্নো পড়া শুরু হয় এবং আবার 20 মিনিট স্নো পরে বন্ধ হয়ে যায়। হঠাৎ বৃষ্টি, হঠাৎ এটা আছে, I wouldn't deny that, but কিন্তু ইটস আ গুড ওয়েদার টু হ্যাভ, যে তোমার মনে করো ঠান্ডাটা আমরা যারা ফার্স্ট টাইম আসি আমাদের জন্য অনেকটুকু বেটার, যে আমরা কোপ আপ করতে ইজি হয় আমাদের জন্য। এন্ড ইয়া, আমার এখানে আমি এখন পর্যন্ত ওই লাইক অ্যাঙ্কেল পর্যন্ত স্নো পাই নাই। ইটস বিন 24th of December here, but yep, that's how life is going. এখানকার ওয়েদার গুড। এটা আসলে তোমার জন্য খুব ভালো হয়েছে আসলে, কারণ আমরা তো আসলে এমন একটা কান্ট্রিতে থাকি যেখানে আসলে এত বেশি ঠান্ডা আমাদেরকে কখনো দেখতে হয় না, বা এত বেশি ঠান্ডা কখনো ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয় না। তো হঠাৎ করে এত ঠান্ডার মধ্যে দিয়ে গিয়ে অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে যায়, অনেকে কপ আপ করতে পারে না, তো অনেক সমস্যা হয়। তো ওই জায়গা থেকে যদি বলতে যাই তাহলে নিউফাউন্ডল্যান্ড একটু সেফ জোনে আছে সবার জন্য। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি শুধু নিউফাউন্ডল্যান্ড না, আমি বলবো যে আমাদের এখানে যে 4টা অ্যাটলান্টিক প্রভিন্সেস আছে, নোভা স্কশিয়া, নিউফাউন্ডল্যান্ড, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এন্ড
এই তিনটাতে ইউজুয়ালি স্টুডেন্টরা আসে যারা তোমার এডুকেশনের জন্য আসে, মোস্টলি নিউফিনল্যান্ডে আসে, অ্যান্ড দেন নোভা স্কশিয়াতেও অনেক মানুষ আছে, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডেও অনেক বাঙালি আছে। সো এই তিনটা প্রভিন্সে তুমি ওয়েদারটা একই রকমই থাকে কাইন্ড অফ। সো ইউ গেট বেটার ওয়েদার দ্যান ম্যানিটোবা, ক্যালগারি, ভ্যানকুভার অ্যান্ড টরন্টো প্রবাবলি। ইয়াপ, it's good to have at least some better weather because অন্যান্য অনেক দিক থেকে আমরা এই এখানে অনেক কিছু থেকেই তোমার মনে করো অনেক সুযোগ সুবিধা যেমন কম আছে, আমি এটা ডিনাই করব না। হ্যাঁ, যেমন তুমি যদি তুমি বিগ মেগা সিটিজ যেগুলো আছে, মন্ট্রিয়াল, দেন হলো গিয়ে তোমার ভ্যানকুভার, দেন টরন্টো, ওখানে তুমি এভরি 5 মিনিটসে তুমি কোনো না কোনো ট্রান্সপোর্ট পাচ্ছ ফর ট্রাভেলিং। You guys have metro, you have buses, you have trains and stuff like that. But Newfoundland, তোমার only way to move is either by bus or by taxi. আমাদের এখানে উবারও নেই because that's something, you know, it's not here. But yeah, on that note, আমাদের এখানে জিনিসপত্রের দামও একটু বেশি because আমি এই জিনিসটা একটু বলতে চাই যে আমরা এখানে যেসব ভেজিটেবলস এন্ড স্টাফস লাইক এগুলো আসে, দিস আর নট ফ্রম কানাডা, দিস কেম ফ্রম ইউএস ইটসেলফ। বিকজ আমাদের এখান থেকে ইউএস এর ডিস্টেন্স বা তোমার শিপমেন্ট গুলো ঢুকে যেহেতু, সো উই গেট বেটার ফ্রেশ ভেজিটেবলস ফ্রম ইউএস। এন্ড আমাদের সাথে মেইনল্যান্ড কানাডারও কোনো কানেকশনস নাই, লাইক তোমার রোড ওয়েতে আমাদের যদি যেতে হয় দেন ফেরি এন্ড স্টাফ লাইক দ্যাট ওগুলো করে যেতে হয়। কিছু ব্যাক সাইড আছে, কিছু ভালো সাইডও আছে। দ্যাটস হাউ লাইফ ইজ হিয়ার, ইউ নো। হ্যাঁ, আসলে সব জায়গায় সবকিছুর একটা ব্যালেন্স থাকে। যদি ভালো কিছু দিক থাকে, কিছু খারাপ কিছু দিক থাকবে। সব যে ভালো হবে এমন তো কথা না। তো এখন আরো একটা মোস্ট আস্ক কোশ্চেন করতে যাচ্ছি তোমাকে, ওটা হলো পার্ট টাইম জব নিয়ে, যে আসলে নিউ ফাউন্ডল্যান্ডে ওই অপরচুনিটিটা কেমন, স্টুডেন্টরা কি রকম অপরচুনিটি পায়, আর কেমন ধরনের অপরচুনিটি অ্যাভেলেবেল, ওই জিনিসটা নিয়ে যদি একটু বলতাম। ওকে, হ্যাঁ। সো যখনই মানে কানাডাতে স্টুডেন্টরা আসে তারা অবশ্যই চিন্তা করে পার্ট টাইম জব ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর হিয়ার, যে তুমি পার্ট টাইম জব। এবং মোস্ট অফ দ্য পার্সন যারা মানে বাংলাদেশ থেকে থাকে যে বলে যে না ওখানে জব পাওয়া যায় না কানাডাতে, লাইক তুমি যদি আউট অফ টেরিটরিতে যাও, লাইক তুমি যদি টরন্টোতে না যাও, ভ্যানকুভার না যাও, তুমি যদি মন্ট্রিয়াল না যাও, তুমি জব পাবা না এন্ড স্টাফস লাইক দ্যাট। ইট ক্রিয়েটস আ ফিয়ার ইনসাইড ইউ। বাট যখন আমি ভাবছিলাম যে ওকে, বিকজ বাট দেন এগেন আমার ওই নিডটা ছিল না যে আমার এসে জব করতে হবে বা কিছু, বিকজ মাই ফ্যামিলি হ্যাড মাই ব্যাক। সো আই থট ওকে, লাইক হোয়াট উইল বি দ্য ডিফারেন্স এনিওয়েজ, আমি যাই দেখি কি হয়। এখানে আসার পর আমি যেটা এক্সপেরিয়েন্স করলাম, আই উইল শেয়ার দ্য এক্সপিরিয়েন্স অফ মাই ফ্রেন্ডস যাদের সাথে আমি এখন আছি আশপাশে। আমরা সবাই মোটামুটি একই টাইমে ল্যান্ড করছি, সেপ্টেম্বর 1, সেপ্টেম্বর 15 এরকম টাইমে। অল অফ দেম গট জবস উইদিন 15 days. সো তুমি যখন ফল সেশনে আসবা বা সামারে যখন তুমি আসবা, যেটা মেইন সেশন বলা হয়, দেয়ার আর সো মেনি অপরচুনিটিস ফর জবস, যে তুমি অবভিয়াসলি তুমি জব পাবা। হ্যাঁ, তোমার অবভিয়াসলি তোমার নিজেকে ওভাবেই প্রেজেন্ট করতে হবে, সিভি ওভাবেই সাবমিট করতে হবে, তোমার ওভাবেই খোঁজ রাখতে হবে। বিকজ ইয়েস, তুমি যদি টরন্টো বা অন্যান্য মেগা সিটিজের কথা চিন্তা করি, ওখানে তুমি সিভি দিলে তুমি তোমার মানে জাস্ট সিভি সাবমিট করলে তোমার জব হয়ে যায়, এরকম অনেক আছে, রাইট? তুমি 1-2 দিনে জব পেয়ে যাও, ওটা অনেক বেশি। বাট আমাদের এখানে জব আছে, জবের জন্য তোমার কম্পিট করতে হবে তুমি কত বেটার জব চাও। লাইক ইফ ইউ আর লুকিং টু ওয়ার্ক অ্যাট ওয়ান অফ দ্য প্লেসেস যেখানে সবসময় হায়ারিং চলতে থাকে, ইউ উইল গেট জব ইজিলি। বাট তুমি যদি মনে করো একটা ভালো কোনো লাইক সেলস এক্সপিরিয়েন্সের কিছুতে করতে চাও, দেন তোমার হলো ওভাবেই নিজেকে প্রিপেয়ার করতে হবে, সিভি দিতে হবে, ইন্টারভিউজ দিতে হবে, দেয়ার আর প্রসেস হিয়ার। বাট তুমি যদি, হ্যাঁ, উইন্টারে আমাদের এখানে জবের সংখ্যাটা একটু কম, বিকজ উইন্টারে সাধারণত মানুষ বাইরে খুব কম যায়। বাট ফল অ্যান্ড সামারে আমাদের এখানে জবস অপরচুনিটি অনেক ভালো। আর ওয়ান্স ইউ স্টার্ট ডুইং আ জব, দেন তোমার মনে করো পরে কোনো প্যারা থাকবে না, তুমি আলটিমেটলি একটার পর একটা জব অফার্স পাবা। বাট ফার্স্ট জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আই উডন্ট সে ইম্পসিবল, বিকজ আমি আশপাশে সব মানুষকে দেখছি 10 থেকে 15 দিনের মধ্যে, লাইক ল্যান্ড করার 10 থেকে 15 দিনের মধ্যে মানে জব শুরু করে দিয়েছে। সো অবভিয়াসলি তারা ল্যান্ড করার 3-4 দিন পরের থেকেই লাইক সাবমিট করা শুরু করছে সিভিস, and then they got jobs within 15 days. So yeah, it's really good for them. তো
আমার হাতে আরেকটা কোশ্চেন আছে। আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে চলে আসছি, এরপর আমরা আমাদের কোশ্চেন গুলোতে চলে যাব। তো আমার লাস্ট কোশ্চেন যেটা তোমার কাছে আছে ওটা হলো আর কি, তোমার কোর্সের ইন্টার্নশিপ কোনো অপরচুনিটিস কি আছে কিনা, বা নিউ ফাউন্ডল্যান্ড ইউনিভার্সিটির কোনো আলাদা কোনো ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে কিনা যেটা স্টুডেন্টদের তোরা প্রোভাইড করে? Okay. So talking about the internship programs, কানাডাতে হলো গিয়ে ব্যাচেলার্স এর ক্ষেত্রে আমি যদি স্পেসিফিক্যালি বলি, they don't term this as internship, their term is at co-op, like cooperative education. So এই ক্ষেত্রে হলো তোমার কোর্স টু কোর্স ভ্যারি করে। অনেক অনেক কোর্স আছে যেগুলো কোঅপ অফার করে, অনেক কোর্স আছে কোঅপ অফার করে না। যেমন আমি যদি জাস্ট এক্সাম্পল দিই, আমার ইউনিভার্সিটির ব্যাচেলার্স অফ সায়েন্সে তুমি ইকোনমিক্সে কোঅপ আছে, দ্যাটস অপশনাল কোঅপ। বাট তুমি যদি ব্যাচেলার্স অফ আর্টসে ইকোনমিক্স কমপ্লিট করো, দেন তোমার ওটাতে কোনো কোঅপ নাই। অ্যান্ড কিছু কোর্সেস আছে যেখানে ম্যান্ডেটরি কোঅপ আছে, যেমন আমি ইঞ্জিনিয়ারিং কোর্সেস ম্যান্ডেটরি কোঅপ। দেন হলো গিয়ে তোমার ব্যাচেলার্স অফ কমার্স, যেটা আগে বিবিএ ছিল, এখন বিবিএটা সরাই দিয়ে ওটাকে ব্যাচেলার্স অফ কমার্সে ইন্টিগ্রেট করে দিয়েছে। ব্যাচেলার্স অফ কমার্সে কোঅপ আছে, এগুলো ম্যান্ডেটরি কোঅপ আছে। অনেক ব্যাচেলার্স অফ সায়েন্সের সিএস যে ডিগ্রিটা আছে ওটাতে কোঅপ আছে। অনেক কোর্সেস আছে যেখানে কোঅপ আছে, যেগুলো এবং অনেকগুলোই আছে যেখানে কোঅপ নাই। এটা ডিপেন্ড করে। বাট হ্যাঁ, আমি এখানে অনেক স্টুডেন্টের সাথেই কথা বলছি যারা অলরেডি কোঅপ করতেছে। I got to know so many people here. So তাদের কাছ থেকে আমি যেটা মানে জানতে পারছি, নট অনলি বাংলাদেশি, বাংলাদেশের বাইরে টার্কিশ and stuff, like I had a few of them, they were really good. So what they say যে কোঅপ তোমার ইউনিভার্সিটি তোমাকে পাওয়াই দিবে না, ঠিক আছে? আমাদের ইউনিভার্সিটিতে তোমার এখানে হেল্প অর গাইডলাইনস আছে, আমাদের এখানে অনেক ফ্যাকাল্টিজ এন্ড স্টাফস, লাইক অনেক সেকশনস আছে যেখানে তোমার সিভি তোমাকে ওরা করতে হেল্প করবে, তোমাকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন করে দিবে। এন্ড দেন অবভিয়াসলি তোমার তোমার প্রফেসরদের সাথে খুব ভালো লিঙ্ক আপ রাখতে হবে, বিকজ দে অলসো হ্যাভ লিঙ্কস টু দ্য ইন্ডাস্ট্রিজ অ্যাজ ওয়েল। সো আমি যেমন যদি আমার কথাই বলি, আমি ইকোনমিক্সের সেকেন্ড সেমিস্টার যখন আমি এই কোর্স করতেছিলাম, তখনই আমাদের অ্যানাউন্সমেন্ট আসে যে তোমরা কি তোমাদের যারা যারা ইকোনমিক্স মেজর অলরেডি সেকেন্ড ইয়ার শেষ হয়ে গিয়েছে, তোমরা হলো গিয়ে আমাদের এই ফ্যাকাল্টিতে যোগাযোগ করো, উই উইল বি সার্চিং ফর স্টুডেন্টস ফর গোয়িং টু কোঅপ, রাইট? সো এই ধরনের তোমার অপশনস অনেক বেশি আছে আমাদের এখানে, যে আমাদের ফ্যাকাল্টিরা আমাদেরকে রেডি করে দিবে। বাট দেন এগেইন তুমি ইউনিভার্সিটির আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যারা কোঅপের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য স্পেসিফিক কিছু সেকশনস থাকে। যখন তুমি কোঅপের লাইক প্রোগ্রামে ঢুকবা, ওইখানে তোমার জব পোস্টিং হয় আমাদের স্পেসিফিক মেমোরিয়াল ইউনিভার্সিটি ইন্টার্নদেরকে নেওয়ার জন্য, স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য। সো সেখানে তুমি অ্যাপ্লাই করে তুমি কোঅপ পেতে পারো খুব আরামসে। অ্যান্ড ওই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না। আর এছাড়াও বাইরেও ট্রাই করে মানুষ, যেমন আমি আমি যেটা বললাম যে তোমাকে ইউনিভার্সিটি পাওয়াই দিবে না, তুমি ইউনিভার্সিটির জব লিস্টিং এও অ্যাপ্লাই করবা, বাইরেও তোমার অ্যাপ্লাই করতে হবে। যেমন এখানে ইনডিড আছে, কিজিজি আছে, অনেক ধরনের জব সার্চিং ওয়েবসাইটস আছে যেখানে তোমার তুমি স্পেসিফিক রিকোয়ারমেন্টস দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো, উইচ উইল কাউন্ট অ্যাজ ইয়োর কোঅপ অ্যাজ ওয়েল। সো এই ধরনের ইন্টার্নশিপ গুলো ম্যাটার করে। এবং আমাদের এই কোঅপ গুলো অ্যাকচুয়ালি যেই কোর্সগুলোতে কোঅপ আছে, সাপোজ 4 ইয়ার্স প্রোগ্রাম আর 5 ইয়ার্স প্রোগ্রামে তোমার অলমোস্ট 1.5 year or 3 semester কোঅপ থাকে। ভেঙে ভেঙে অনেকে করে, অনেকে একটানা করে, ইট ডিপেন্ডস। বাট ইউ গট টু কমপ্লিট দোজ ইন্টার্নশিপস, আদারওয়াইজ তুমি গ্রাজুয়েশন করতে পারবা না। সো আমাদের এই ধরনের এই অপরচুনিটিস গুলা মোটামুটি অল থ্রু আউট কানাডা এত ভালো যে তোমাকে এডুকেশন যেটা, এটা ইট উইল ফিল ডিফারেন্ট। লাইক আই উইল বি অনেস্ট উইথ ইউ, ইট ফিলস টোটালি ডিফারেন্ট দেন হোয়াট আই স্টাডিড ইন বাংলাদেশ। ইভেন আমরা ম্যাথস এর কোর্স করলে ওটা খুবই ডিফারেন্ট লাগতেছে, বিকজ এখানে মানুষ অনেকটাই হ্যান্ড অন স্কিলের উপর লাইক বিলিভ করে, যে তোমাকে এখানে তোমার ডিগ্রি তোমাকে কোনো জব দিবে না, বাট তোমার এডুকেশন তোমাকে কোনো জব দিবে না, তোমার স্কিল তোমাকে জব দিবে। I have seen one person, like he came here to sell some of his stuff to us. He said যে ও হলো কি কোনো জব করে না, ওর 4টা ওয়্যার হাউস আছে, ও গত 20 বছর ধরে হলো সপ্তাহে 2 দিন কাজ করে, ও জাস্ট মানুষের কাছে লিকুইডেটরের কাজ করে, and he is earning more than $100,000 each year, ঠিক আছে? সো দ্যাটস হাউ ইট ইজ। তোমার এখানে অনেক অপরচুনিটিস আছে, ইউ গট টু বি স্কিলফুল অন ইয়োর ওন। তোমার এডুকেশন অবশ্যই থাকবে, বাট তোমার পাশাপাশি নিজের উপর কাজ করতে হবে, স্কিলের উপর কাজ করতে হবে, এন্ড দেন প্রবাবলি ইউ উইল বি এবল টু ফাইন্ড ইয়োরসেলফ অ্যাজ আ বেটার পারসন।
আচ্ছা আচ্ছা, তার মানে হলো গিয়ে নিউ ফাউন্ডল্যান্ডেও আমাদের কোঅপ যে অপশনটা থাকে ওই কোঅপ অপশনটা আছে, এন্ড ওটা কিছু কিছু কোর্সের জন্য ম্যান্ডেটরি এন্ড কিছু কিছু কোর্সের জন্য অপশনাল হিসেবে আছে, রাইট? ইয়েস, ইয়েস। আমরা আমাদের পডকাস্টের একদম শেষ প্রান্তে চলে আসছি, তো এখন আর কি আমাদের অডিয়েন্সের কোয়েশ্চেন গুলো নিব। তো আমি একটু একটা একটা করে তোমাকে শুরু করাচ্ছি। প্রথমে হলো তুমি আর কি এটা আসলেই জানা উচিত যে তুমি একদম, অনেকে তো অনেক এক্সপেকটেশনস নিয়ে যায়, হ্যাঁ যাবো, আসলে যাওয়ার পর যে একটা ঢাকা সহ্য করতে হয়, যে একটা জিনিস ওদেরকে ফেস করতে হয়, ওই জিনিসটা একটু জানতে চাচ্ছি তোমার কাছ থেকে, আর ওটা তুমি কিভাবে কাটিয়ে উঠেছো? ওকে, সো বেসিকলি আমি এখানে আসার আগে যেটা আমি বললাম যে আমি কোভিড থেকে প্ল্যান শুরু করি যে আমি এখানে আসবো। সো আই স্টার্টেড প্রিপেয়ারিং মাইসেলফ ফ্রম দেন, যে এবং আমার ফ্রেন্ড যে আমার সাথে আছে, সো উই স্টার্টেড ডুইং এভরিথিং ফ্রম স্ক্র্যাচ, যে আমরা ওখানে গিয়ে ফার্স্টে কি করবো এন্ড স্টাফস লাইক দ্যাট, উই মেড লিস্ট এন্ড স্টাফস লাইক দ্যাট। ভিসা আসার পর থেকে ভিসা আসার পর আসলে খুব একটা বেশি টাইম ছিল না আমাদের সেশন ক্যাচ করার জন্য, সো উই হ্যাড টু লিভ বাংলাদেশ উইদিন what আমি ভিসা পেয়েছিলাম 25th আগস্ট or 26th আগস্ট আই গেস, এন্ড আমি কানাডার জন্য আসতে হয় আমার 14th সেপ্টেম্বর, সো ইটস লাইক 18-19 ডেজ আই গেস। এত দ্রুত আমাদের হলো গিয়ে সবকিছু শেষ করতে হয়েছিল। এই ক্ষেত্রে আমি একটু অবভিয়াসলি আমার প্যারেন্টসকে আমি ক্রেডিট দিব, যে যখন আমি চলে আসি, আসার আগ থেকে আমার প্যারেন্টস আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, আমাকে মেন্টালি বলো বা যেভাবেই বলো, যে লাইক তোমার everything is going to be good. So mental support and mental strength is one of the biggest thing that you get to have. And যখন আমি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে ফেললাম and stuff, and then we got to fly, and যারা জানে, আবার যারা জানে না তাদেরকেও বলি যে তুমি যখন ইফ ইউ আর গোয়িং থ্রু বিমান বাংলাদেশ, দেন তোমার একটা 21 আওয়ার লং ফ্লাইট আছে, রাইট? তুমি যখন অন্যান্য লাইক কাতার এন্ড স্টাফস দিয়ে আসতেছো, তোমার ফার্স্ট ফ্লাইটের পরের ফ্লাইট তোমার it would be 18 hours or 17 hours of flight time or 15 probably. It's a long time, right? So ওইটা শেষ করার পর যখন তুমি ইমিগ্রেশনের জন্য দাঁড়াও, তোমার মাইন্ড অনেক স্ট্রেস থাকে। ইটস নট লাইক যে তুমি অনেক নার্ভাস, যদি ওই টাইমে কেউ নার্ভাস থাকে দেন হি অর শি ইজ গন, রাইট? বিকজ ইমিগ্রেশন আমি বলবো না যে খুব ইজি, আবার আমি এটা বলবো না খুব টাফ, ইট ডিপেন্ডস। লাইক আমি যেটা আমার অনেক ফ্রেন্ডদের কাছ থেকে যেটা রিসেন্ট এক্সপিরিয়েন্সে পেয়েছি, আমরা যখন এসেছি, আমি তখন এটা শেয়ার করতেছি, যে যারা টরন্টোতে আসতেছে, they had to wait a long time for the immigration, and then immigration অফিসাররাও অনেক ধরনের কোয়েশ্চেন করে, বিকজ অনেক ধরনের ফ্রড স্টুডেন্টরাও ওখানে আসে। সো যখনই তারা এইসব ব্যাপারে দেখে থাকে, বাট আমার রুটটা একটু ডিফারেন্ট ছিল। আমি ঢাকা টু দোহা, দোহা টু মন্ট্রিয়াল, মন্ট্রিয়াল টু সেন্ট জনস। সো মন্ট্রিয়ালে আমার ইমিগ্রেশন লাইক অ্যারাইভাল ছিল, অ্যান্ড ইট ওয়াজ সুপার স্মুথ। আমাদের প্রবাবলি 1 আওয়ার লাগছে পুরো ইমিগ্রেশন কমপ্লিট করতে, ক্যারিং ব্যাগস অ্যান্ড স্টাফস লাইক দ্যাট থেকে শুরু করে, এবং আমাকে ইমিগ্রেশনে কোনো কোয়েশ্চেনও করে নাই। সো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি বিগ থিং ফর মি, বিকজ after that 18 hours of flight, your body won't respond to any of the questions, and then তুমি যখন এমন একটা জায়গায় যাচ্ছ যে যাদের ইংলিশ অ্যাকসেন্টটাও তোমার মনে করো একটু ডিফারেন্ট, বিকজ যারা জানে না তাদের জন্য যে মন্ট্রিয়ালের তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে ফ্রেঞ্চ। সো ওখানে যদি তোমার ইমিগ্রেশন অফিসাররা ইংলিশেও কথা বলে, it will be mostly like the European English. So it's a bit different than the English that we are supposed to hear in movies and stuff like that, but আমরা IELTS এর জন্য যখন প্রিপারেশন নিই, সেটা থেকে একটু ডিফারেন্ট হয়ে থাকে। হ্যাঁ, তো তখন আমার মনে করো যে ওটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার ইমিগ্রেশন অফিসে, যে দে ওয়ার সুপার গুড। আমি ফার্স্ট হার্ডেলটা তখন আমার ইজিলি ওভারকাম হয়ে গিয়েছেন। দেন হলো গিয়ে অলদো আমাদের সবকিছু প্ল্যান করা ছিল যে আমরা নেমে কি করবো বা কিছু, বাট আই হ্যাড আ ব্রাদার হিয়ার, যে হলো আমার স্কুল অ্যান্ড কলেজে আমার সিনিয়র ছিল। he helped us a lot. He came us to pick up and stuff like that. So initially যে কিছু প্যারা খাওয়া লাগতো, প্যারাটা খাওয়া লাগে না ভাইয়ার কারণে। দেন পরের দিন আমরা খুব সহজে, যেগুলো এখানে বেশি হার্ডেল থেকে থাকে, যে ইউ গট টু ওপেন ইউর ব্যাংক অ্যাকাউন্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। ইউ গট টু হ্যাভ ইউর বাস পাস অর ট্রান্সপোর্ট পাস, যেটা এই দুইটা জিনিস, এবং সিম, এই তিনটা জিনিস হলো গিয়ে তোমার মেইন ইম্পর্টেন্ট থিং, লাইক দ্য ফোন, সিম, দ্যাটস থিং। সো এগুলো দেন তোমার গ্রোসারিজ করা। সো ফার্স্ট কিছুদিন আমার কাছে অত বেশি টাফ লাগে নাই, বিকজ ইট ওয়াজ অল প্ল্যান্ড।
কেউ যদি এখানে প্ল্যান করে আসে, প্রপার প্ল্যানিং নিয়ে আসে যে আমি কোথা থেকে কি করব, প্রতিটা রিসোর্স তুমি অনলাইনে পাবা। এবং ইউটিউবে এখন এত বেশি রিসোর্সেস আছে ফর এভরি সিটি, জাস্ট নট ফ্রম নিউফিনল্যান্ড, ফর এভরি সিটি তোমার এত রিসোর্সেস আছে, তুমি কোথা থেকে কি করবা, তোমার পদক্ষেপ কি হওয়া উচিত। কেউ যদি প্রপার প্ল্যানিং নিয়ে আসে এবং সে যদি তার মাইন্ডকে ওই তো একটু তোমার কুল রাখতে পারে, কাম রাখতে পারে, এবং ওই প্রথম কিছুদিন যদি ওভারকাম করে যেতে পারে, দেন ইটস গানা বি ইজি। আর আমরা যেহেতু, আমি এটাই সাজেস্ট করি স্টুডেন্টদেরকে যে উইন্টার অবশ্যই অনেক স্টুডেন্ট আসে, বাট দ্য বেস্ট টাইম টু কাম হিয়ার ইজ অ্যাট দিস সামার। যে সামারের শেষের দিকে তুমি ফলের আগে যখন আসবা, তখন তুমি ধীরে ধীরে যখন আমাদের যেটা এক্সপিরিয়েন্স, যে আমরা ধীরে ধীরে যখন এখন উইন্টারে যাচ্ছি, -5 -7 ডাজন্ট ফিল এনিথিং টু আস। আমাদের কাছে 30 কিলোমিটার 50 কিলোমিটার উইন্ড এখন আর কিছু লাগতেছে না, বিকজ উই আর গেটিং ইউজ টু ইট। যখন একটা স্টুডেন্ট উইন্টারে এসে যখন ফার্স্ট ডে একটা 50 কিলোমিটার অফ উইন্ড এন্ড -10-15 হিট করে, দেন তখন হলো গিয়ে লাইক মেডিকেল প্রিকশনস নিয়ে রাখাটা বেটার। আমার কাছে এটা মতামত যে কারো যদি সিকনেস থেকে থাকে, আমার সিকনেস ছিল, বাট আমার কানাডা এসে সিকনেস চলে গেছে। আই ডোন্ট নো ওয়াই, প্রবলি ইটস বিকজ অফ দ্য ওয়েদার ইটসেলফ। সো ইয়েস, it depends. That's how I completed my hurdles, and it was an easy journey, I guess, for me. তো আমরা এটা থেকে তাহলে বলতে পারি যে ইটস গুড টু হ্যাভ এ সিনিয়র, না? যে সিনিয়র, কোন একটা সিনিয়র বা কোন একজন রিলেটিভ থাকে, জিনিসটা অনেক ইজি হয়ে যায়। কম্পারেটিভলি ইয়েস, হ্যাঁ, অনেক ইজি হয়ে যায়, টু বি ভেরি অনেস্ট, যদি সে তোমার মনে করো হেল্পফুল হয়ে থাকে। বাট হ্যাঁ, আমি আমার এরকম ফ্রেন্ডকেও দেখেছি যে ও এখানে এসে অল বাই হিমসেলফ, হ্যাঁ, ও করছে, হি হ্যাভেন হ্যাড আ বেড অন দ্য ফার্স্ট নাইট, ঠিক আছে? সো এরকমও ফ্রেন্ড দেখছি আমরা। হ্যাঁ, সো ইটস অল হ্যাপেনিং হিয়ার। এটা এরকম না যে তোমার যদি এখানে কোনো পরিচিত মানুষ না থাকে, তোমার কোনো কিছু মানে ঠিক মতো যাবে না, না এরকমও না, বাট সবকিছুই ম্যানেজেবল। ইট রিকোয়ার্স প্রপার প্ল্যানিং, দ্যাটস ইট। তো রাফিদ, আমি আর কি তোমার কাছ থেকে একটা লাস্ট সাজেশন চাবো, যেটা তুমি আমাদের অডিয়েন্সকে দিবা, যারা আর কি স্পেশালি নিউ ফাউন্ডল্যান্ডে যেতে চায়, স্পেশালি তোমার ইউনিভার্সিটিতে যেতে চায়। তুমি আসলে ওদেরকে জাস্ট একটা প্রপার অ্যাডভাইস দাও, যেটা দিয়ে আসলে ওরা আর কি ওদের একদম অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম যাওয়া পর্যন্ত ওই অ্যাডভাইসটা ওদের কাজে লাগবে। ওয়েল, বি ফোকাসড, খুবই শর্ট, ঠিক আছে, বাট বি ফোকাসড, বিকজ এখানে তোমার এই জিনিসটা এরকমই, ইফ ইউ গেট ক্যারিড অ্যাওয়ে, হ্যাঁ, দেন ইউ ওয়ন্ট বি এবল টু লাইক ল্যান্ড ইন হিয়ার। বিকজ আমরা অনেক মানুষ আছে যেটা আমরা ধারণা করি যে হ্যাঁ আমি বাইরে যাব, ঠিক আছে, আমি প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি শুরু করতে করতে 1 বছর লেগে যায়। দ্যাটস নট হাউ থিংস শুড গো, ঠিক আছে, বিকজ টাইম ইজ ভেরি প্রেশিয়াস এন্ড ইউ গট টু বি ফোকাসড ফর দ্যাট। তো আমাদের আজকের এই পডকাস্টটা অনেক লম্বা ধরে চলতেছিল, অনেকক্ষণ ধরে চলতেছিল। ইউজুয়ালি আমাদের পডকাস্ট গুলো 40-50 মিনিটের হয়, কিন্তু নিউ ফাউন্ডল্যান্ড নিয়ে আর মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড নিয়ে এত কোয়েশ্চেন ছিল যে কখন যে টাইম চলে গেছে আমরা নিজেরাও জানি না। আর রাফিদ সবকিছু খুবই একদম প্রপারলি ডেসক্রাইব করেছে আপনাদের জন্য। আমার মনে হয় আপনাদের যেই সব বিষয়ে কনফিউশন গুলো ছিল, ওই জিনিসগুলো চলে গিয়েছে নিউ ফাউন্ডল্যান্ড নিয়ে। এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে যায় যেটার আনসার আমরা দিতে পারিনি, আপনারা স্টিল আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করবো আরেকদিন রাফিদকে নিয়ে আসার, অন্য কোনো একটা টাইমে আবার আপনাদের সবগুলো কোয়েশ্চেন ওকে করা হবে। তো এখন পর্যন্ত তাহলে এতটুকুই থাক। আমাদের অ্যাব্রডমেট পডকাস্টের সিজন 2 এপিসোড 4 এখানেই শেষ হচ্ছে। আমাদের আগামী পডকাস্টের এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করবেন। এন্ড আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা, অ্যাব্রডমেটস আপনাদের জন্য নিয়ে এসেছে হলো ফ্রি আইএলটিএস ওয়ার্কশপ। একদম যে ওয়ার্কশপে হলো লিসেনিং থেকে শুরু করে রিডিং, স্পিকিং, রাইটিং নিয়ে টানা 1 উইকের একটা লম্বা ওয়ার্কশপ করা হবে। তো আপনারা যারা এই ওয়ার্কশপটাতে অংশগ্রহণ করতে চান, কমেন্টে হলো রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, আপনারা তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন। এন্ড এটা পুরোপুরি ফ্রি। তো আজ এতটুকু পর্যন্তই থাকুক, আবার দেখা হবে অন্য কোনো একটা পডকাস্টে। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।